প্রথমে আসি তাপগতিবিদ্যা। তো তাপগতিবিদ্যা কী জিনিস? এটা তাপের ধর্ম নিয়ে যদি তুমি কোনো কাজ করো, তাপের অনেকগুলো ধর্ম আছে, তাপমাত্রা, তারপরে সে বিভিন্ন তাপ দ্বারা আমরা অনেক কাজ করতে পারি, যেরকম বিদ্যুৎ শক্তি উৎপন্ন হয়, তারপরে বিভিন্ন শক্তি উৎপন্ন করতে পারি। শুধু যে বিদ্যুৎ শক্তি তা না, আরও অনেক শক্তি উৎপন্ন করা যায় তাপের মাধ্যমে। তো এটাই এই প্রক্রিয়া বা এই বিক্রিয়াগুলা অথবা এর যে বিভিন্ন ঘটনা আছে এগুলাকে আমরা তাপগতিবিদ্যা বলি। তো তাপগতিবিদ্যার সূত্র আছে। তো আমি প্রথমে একদম যে প্রথম সূত্র না, এখানে আসলে প্রথম, দ্বিতীয় আর শূন্যতম সূত্র আছে। তো আমরা যেটা এখানে প্রথম যেটা আছে শূন্যতম সূত্র, তাপগতিবিদ্যার শূন্যতম সূত্র। এটা কোনো অঙ্ক না বা এটা কোনো সূত্র না, শুধু এমনি একটা সূত্র। তো সূত্রটা হলো তাপগতিবিদ্যার শূন্যতম সূত্রটা, এটা আসে বেশি সেজন্য বলতেছিলাম। তো এটা হলো যে যদি দুটি বস্তু যদি তৃতীয় কোনো বস্তুর সাথে তাপীয় সাম্যাবস্থায় থাকে, তবে প্রথমোক্ত বস্তু দুটি পরস্পরের সাথে তাপীয় সাম্যাবস্থায় থাকবে। ঠিক আছে? তো এটা দিয়ে আসলে যেটা বোঝানো হচ্ছে যে মনে করো এটা একটা পি বস্তু, এটা আরেকটা কিউ বস্তু, আর এটা হলো আর বস্তু। এখন ওরা বলতেছে যে মনে করো যে দুইটা বস্তু পি আর কিউ, দুইটা বস্তু, সেই দুইটা বস্তু আর এর সাথে তাপীয় সাম্যাবস্থায় আছে। এখন আর এর সাথে তাপীয় সাম্যাবস্থায় থাকার মানে হলো যে এমন অবস্থায় আছে তারা, মানে ওরা এমন অবস্থায় আছে কারো থেকে তাপ গ্রহণও করতেছে না, কারো থেকে তাপ বর্জনও করতেছে না। আগে একটু আমি তাপের ধর্মটা একটু বলি। নর্মালি তোমার যদি একটা বস্তুর তাপমাত্রা এটা, আরেকটা নিলাম মনে করো এটা, মনে করো এর বস্তুটার তাপমাত্রা বেশি, এই বস্তুটার তাপমাত্রা কম। তো আমরা এটা ইজিলি বলতে পারি, এগুলো আগের পড়া, যে এই বস্তু থেকে এই বস্তুর দিকে তাপটা যাবে, তাপের আদান প্রদানটা পি থেকে কিউ এর দিকে হবে, কারণ পি এর মধ্যে বেশি আছে তাপ, কিউ এর মধ্যে কম, তাহলে পি থেকে কিউতে যাবে। তো এমন একটা অবস্থায় আসবে, মনে করো এর আছে 10, এর আছে মনে করো 5, তাহলে এর কাছে যাবে এভাবে। তো এর মনে করো হয়ে যাবে 7.5, এরও হয়ে যাবে 7.5, তখন আর কোনো আদান প্রদান হবে না। আশা করি বুঝাইতে পারছি এটা। তাপের আদান প্রদান কখন হয় না? যখন এরা মানে একদম সেম সেম চলে আসে, এটাকে আমরা বলি তাপীয় সমতা। তাপীয় সমতা মানে হলো তার তাপের পরিমাণটা সেম সেম হয়ে গেছে, একই রকম। এখন ওরা বলতে চাচ্ছে, মানে উনি যে প্রথম সূত্রটা শূন্যতম সূত্র, ওখানে বলতেছে যে পি আর কিউ, মনে করো প্রথমে আসি, পি আর কিউ এই দুইটা বস্তু আর এর সাথে তাপীয় সমবস্থায় আছে, তাপীয় সমতায় আছে। মানে হলো কিউ আর আর এই দুইজন আলাদাভাবে তাপীয় সাম্যাবস্থায় আছে, পি আর আর এই দুইটা আলাদাভাবে তাপীয় সাম্যাবস্থায় আছে। তো এখন উনি বলতে যাচ্ছে যে দোনোজনই যেহেতু আর এর সাথে তাপীয় সাম্যাবস্থায় আছে, তাহলে পি আর কিউও এরাও কিন্তু তাপীয় সাম্যাবস্থায় থাকবে। তো এটাই আসলে শূন্যতম সূত্র, যে যদি দুইটা বস্তু যে কোনো একটা বস্তুর সাথে তাপীয় সমতায় থাকে, তাহলে অবশ্যই যে দুইটা বস্তু নিয়ে আমি কাজ করছি ওই দুইটা বস্তুও পরস্পর সমতায় থাকবে। তো এটাই প্রথম শূন্যতম সূত্র, এটা থেকে কোনো অঙ্ক নাই, শুধুমাত্র সূত্রটা আসে। এবং এটা অনেক ইম্পর্টেন্ট একটা সূত্র, রিটেনও অনেক বেশি আসে, যে ভার্সিটিগুলো রিটেন পরীক্ষা এটা আসতে পারে। ঠিক আছে? এরপরে এখানে আরো কিছু সূত্র আছে, এগুলো আমি একটু শুধু লিখে দিতে পারি চাইলে তোমরা এই সূত্রগুলো। হ্যাঁ, পুরো সূত্রটাই লিখতে দেয়, কারণ এখানে আর তেমন কিছু নাই। তুমি এটা ইন্টার পরীক্ষা হলে হয়তো বা তোমাকে ব্যাখ্যা দিতে বলতো এরকম করে, বাট এখন শুধু সূত্রটাই আসবে। বা তোমাকে প্রশ্ন বলতে পারে এই সূত্রটা দিয়ে এটা কত, তাপগতিবিদ্যার কততম সূত্র? এটা কিন্তু শূন্যতম সূত্র, জিরো। ঠিক আছে? এটা জিরোতম সূত্র, একটু মনে রাখবে। f মাইনাস 32 ডিভাইডেড বাই 9, আর এটা হলো k মাইনাস 273 ডিভাইডেড বাই 5। তো এখানে মোটামুটি আমি তিনটা সূত্র লিখছি। তো একটা ডিগ্রি সেলসিয়াস, আর একটা ফারেনহাইট, আর একটা ক্যালভিন। তো এগুলো আসলে তাপমাত্রার রূপান্তর, এগুলা এসএসসি লেভেলও তোমরা সবাই করছো। ঠিক আছে? এখনও করবা সেম জিনিস, কঠিন কিছু নাই এখানে, শুধু সূত্রটা মনে রাখলেই হবে আর বাকি অঙ্কগুলো করে ফেলবো। একটা দুইটা অঙ্ক আমি করাই দিব পরে, এখন না আবার।
এবার আসি আমরা তাপগতিবিদ্যার প্রথম সূত্র। তাপগতিবিদ্যার প্রথম সূত্রটা এটা আসলে অনেক ইম্পর্টেন্ট, কারণ এটার উপরে তাপগতিবিদ্যার অনেকগুলো প্রক্রিয়া এটার উপর ডিপেন্ড করে, অনেকগুলো প্রক্রিয়া। এই যে আমরা নাম হয়তো শুনছো, সমষ্ণ, রুদ্ধতাপীয়, সম আয়তন প্রক্রিয়া, ঠিক আছে? এই প্রক্রিয়াগুলো আসলে এই প্রথম সূত্রের উপর ডিপেন্ড করে করা হয়। তো প্রথম সূত্রটা আমরা ইজিলি মনে রাখতে পারবো, এটা এত কঠিন কিছু না। ডাব্লিউ প্রপোর্শনাল এইচ, এটা মনে রাখলে প্রথম সূত্র মনে রাখা যাবে। আরেকটা সূত্র আছে, ওটাও প্রথম সূত্র সেম। প্রথম সূত্রটা হলো, এটা জুল দিছে, জুল এই সূত্রটা দিছে, জুলের সূত্র বলে এটাকে। যখন কাজ সম্পূর্ণভাবে তাপে বা তাপ সম্পূর্ণভাবে কাজে রূপান্তরিত হয়, তখন কাজ তাপ পরস্পর সমানুপাতিক হয়। এটা উনি বুঝাইতে যাচ্ছে যে যদি কখনো তাপশক্তিটা কাজে রূপান্তরিত হয় না, কারণ এই তাপশক্তি দিয়ে যদি আমি কোনো কাজ করি, তাহলে এরা দুজন সমানুপাতিক হবে, মানে যে পরিমাণ তুমি তাপশক্তি দিবা ওই পরিমাণই কাজ হবে, এটাই বুঝাতে যাচ্ছে। ঠিক আছে, মানে কোনো লস হবে না, এরকম একটা বিষয় আর কি। ঠিক আছে, আর আরেকটা সূত্র এটা উনি দেন, আসলে এটাকে পরে ক্লসিয়াস এটাকে আরেকটু মডিফাই করে এই সূত্রটা দিছে। এই সূত্রটাই আমাদের পরীক্ষায় কাজে লাগবে, যাই হোক, বা সূত্রে অঙ্কে এগুলা কাজে লাগবে। ঠিক আছে, ডিকিউ সমান ডিইউ প্লাস ডিডাব্লিউ। এখন এটা হলো ক্লসিয়াসের সূত্র। তো এই আসলে বিজ্ঞানীগুলোর নাম আসলে মেডিকেল ভর্তি পরীক্ষা একটু বেশি আসে, তো একটু মনে রাখতে হবে কোনটা কার সূত্র। এটা ক্লসিয়াস, দ্বিতীয়টা ক্লসিয়াসের সূত্র, প্রথমটা জুয়েলের সূত্র। আচ্ছা, দ্বিতীয়টা ক্লসিয়াস যে কথা বলছে, উনি বলতেছে যে ডিকিউ, ডিকিউ মানে হলো প্রদত্ত তাপ, যতটুকু তাপ প্রদান করছে প্রদত্ত তাপ, সমান ডিইউ মানে হলো অভ্যন্তরীণ শক্তি পরিবর্তন, অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন। এটা নিয়ে আমি পরে বলতেছি এটা কি জিনিস, আপাতত এটা মনে হয়, এটা হলো অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন। ডিডাব্লিউ মানে হলো কাজ, ডাব্লিউ মানে কাজ, তো এটাও ডিডাব্লিউ মানে কাজ, বাহ্যিক কাজ বলতে পারে। এরপরে এগুলা নিয়ে মোটামুটি কিছু বিবরণ দিছে। আর তাপগতিবিদ্যার প্রথম সূত্রে তাৎপর্যগুলা, এটা একটু তোমরা রিডিং পড়লে বুঝে যাবা, যেহেতু আমি এখন বুঝাই দিচ্ছি এটা কী জিনিস। রিডিং পড়লে, এটা মুখস্থ করার কিছু নাই, রিডিং পড়লে বুঝে যাওয়া যে এখানে কোন কোন বৈশিষ্ট্য কাজ করতেছে। ঠিক আছে, যেরকম এখানে বোঝা যাচ্ছে তাপটা কিসে কিসের উপর ডিপেন্ড করতেছে, অভ্যন্তরীণ শক্তির উপর ডিপেন্ড করে, কাজের উপর ডিপেন্ড করতেছে, তারপরে এটা কাজ আর তাপের মধ্যে একটা সম্পর্ক স্থাপন করছে। ঠিক আছে, তো এভাবে করে একটু মনে রাখলেই হবে। আর তাপগতিবিদ্যার প্রথম সূত্র থেকে আমরা ওই যে বিভিন্ন প্রক্রিয়াগুলা পাই, তাপগতিবিদ্যার সমস্ত প্রক্রিয়া, রুদ্ধতাপীয় প্রক্রিয়া। তো এবার আসি যেটা ইম্পর্টেন্ট বা যেটা থেকে অঙ্ক আসে এবং প্রশ্ন বেশি আসে, সমস্ত প্রক্রিয়া আর একটা হলো রুদ্ধতাপীয় প্রক্রিয়া। আরও প্রক্রিয়া আছে, আরও দুইটা আছে, এগুলো সামান্য বলে দিব, ওগুলো থেকে অঙ্ক টঙ্ক আসে না তেমন। প্রথমে আসি সমস্ত প্রক্রিয়া। সমষ্ণ, সমস্ত প্রক্রিয়া। হ্যাঁ, ওগুলো লাগবে, মানে ওইটারও সূত্র আছে, ওই সূত্র আমি দিই নি, ওটা লাগবে, ওগুলো ভার্সিটিতে আসে, এমনি মেডিকেলে কখনো আসবে না, এটা শিওর। আচ্ছা, আমি এমনি অঙ্ক করাবো, লাস্টে দিয়ে সবগুলো টপিক থেকে একটা একটা অঙ্ক করাই দিব, সমস্যা নেই। আমি আগে পুরোটা পড়াই ফেলি, যদি আজকে না পারাইতে মানে অঙ্ক না দেখাইতে আগামী ক্লাসে আধা ঘন্টা দেখাই দিব, সমস্যা নেই। তো সমষ্ণ প্রক্রিয়া, তো সমষ্ণ প্রক্রিয়ায় প্রথমে আমরা আগে সমষ্ণ প্রক্রিয়াটা বুঝতে হবে আগে। এর আগে আমি যেহেতু বললাম যে এটা একটু আমি বুঝিয়ে দিব, অভ্যন্তরীণ শক্তি। অভ্যন্তরীণ শক্তি হলো যে গ্যাসের ক্ষেত্রে সেটা হয়, মানে কোনো গ্যাসের ভিতরে যে তার স্থিতি শক্তি জমা থাকে, ওটাকে আমরা বলি অভ্যন্তরীণ শক্তি। কোনো গ্যাসের ক্ষেত্রে ভিতরের শক্তিটাই হলো অভ্যন্তরীণ শক্তি। তো অভ্যন্তরীণ শক্তি কিসের উপর ডিপেন্ড করে, এটা একটা জিনিসের উপর ডিপেন্ড করে, যে তাপমাত্রার উপর ডিপেন্ড করে। টি যেটা দেখতেছো বড়টি, এটা মানে তাপমাত্রা। অভ্যন্তরীণ শক্তিটা সবসময় তাপমাত্রার উপর ডিপেন্ড করে, তাপমাত্রা যত বেশি হবে অভ্যন্তরীণ শক্তিটাও তত বেশি হবে, বা তাপমাত্রা যত কম হবে অভ্যন্তরীণ শক্তিটাও কম হবে। ঠিক আছে, এখন তোমাদের অনেক সময় প্রশ্ন আসে যে তাপমাত্রা বৃদ্ধি হলে অভ্যন্তরীণ শক্তি বাড়বে না কমবে? অবশ্যই বাড়বে। ঠিক আছে,
আর হ্রাস পাইলে কমবে। তো এই জিনিসটা একটু মানে তাপমাত্রার সাথে একটু হিসাব করে এটা একটু মনে রাখবে। এবার আসি সমষ্ণ প্রক্রিয়া। তোমাদের বইতে যেভাবে বুঝাইছে ওভাবেই বুঝাচ্ছি। প্রক্রিয়াগুলো মনে রাখলে আসলে ওই যে কি জানি বলে এটাকে, আমাদের বৈশিষ্ট্যগুলো মনে রাখা অনেক ইজি হয় এবং অঙ্কগুলো করতেও ইজি হয়। তো এই জিনিসে এটা একটা পিস্টনযুক্ত দেখতেছো পাত্র, পিস্টনযুক্ত পাত্র। এটার মধ্যে অনেক গ্যাস আছে, কোনো একটা গ্যাস আছে অক্সিজেন বা নাইট্রোজেন, কোনো একটা গ্যাস রাখছি এই ভিতরে। আর বাইরে একটা আমি রিজার্ভার দিছি। রিজার্ভার রিজার্ভার মানে হলো এটার মধ্যে অনেক তাপ আছে, তুমি চাইলে একে কিছু তাপ দিয়ে দিতে পারবা, আবার চাইলে এর থেকে কিছু তাপ গ্রহণ করতে পারবা। এটাকে বলতেছি আমরা রিজার্ভার। এটা তেমন কোনো কাজ নেই, এ শুধু এখানে আছে। ও তোমার মানে গ্যাসের যদি দরকার হয় তাহলে সে এখান থেকে নিতে পারবে, চাইলে আবার দিয়ে দিতে পারবে। এটাই। তাহলে আসি এখন কি কি কাজ করতেছে, সমষ্ণ প্রক্রিয়া কি হয় এটা একটু দেখি। ঠিক আছে। তো এখানে চাইলে যেহেতু বললাম এখানে তাপের আদান প্রদান করতে পারবে, এখান থেকে এখানে যেতে পারবে, এখান থেকে এখানে যেতে পারবে। তো প্রথমে আসি, গত ক্লাসে আমরা পড়াইছিলাম, ইয়াতেই ছিল কেমিস্ট্রিতে, যে যখন আমরা কোনো গ্যাসকে যখন প্রসারিত করব তার তাপমাত্রাটা হ্রাস পাবে। ঠিক আছে। তো আমি যখন এই পিস্টনটাকে উপরের দিকে উঠাবো, পিস্টনকে উপরের দিকে উঠাইলাম, পিস্টনকে উপরের দিকে উঠাইলে অবশ্যই গ্যাসটা প্রসারিত হবে, বুঝাই যাচ্ছে। তো গ্যাসটা প্রসারিত হলে অবশ্যই ভিতরের যে তাপমাত্রাটা ছিল সেটা কিন্তু হ্রাস পাবে। মনে করো আগে ছিল টি সমান, আগে ছিল মনে করো 25 ডিগ্রি। তো যদি আমি পিস্টনটা উপরের দিকে নিয়ে যাই তাহলে অবশ্যই তাপমাত্রাটা আরও কমে হয়তো 22 ডিগ্রি হয়ে গেল। ঠিক আছে। যখনই 22 ডিগ্রি হয়ে যাবে তখন কি করবে, এই যে এই যে পাত্রটা আছে বা যে গ্যাসটা আছে সে কি করবে, এই রিজার্ভার থেকে কিছু পরিমাণ তাপ নিয়ে ফেলবে, কিছু পরিমাণ তাপ রিজার্ভার থেকে নিয়ে ফেলবে। দেখো ওর কিন্তু আগে 25 ছিল, তো যেহেতু সে 22 হয়ে গেছে, তো সে কি করবে এখান থেকে কিছু পরিমাণ তাপ নিয়ে ফেলবে। তো কিছু পরিমাণ তাপ যখন নিয়ে ফেলবে তখন সে আবার আগের মতো 25-এ ব্যাক করতে পারবে। তার আসলে টার্গেটই হলো 25-এ আবার ব্যাক করা। ঠিক আছে। তো সেজন্য যেহেতু তারা 22 হয়ে গেল, তো 22 হওয়ার কারণে সে বাইরে থেকে আবার তাপটা নিয়ে আবার আগের মতো 25 ডিগ্রি হয়ে গেল। পরে আমি আরেকটা বলতেছি, আরেকটা প্রক্রিয়া বলি। প্রক্রিয়া এটাই, মানে এটার আরেকটা ধাপ। এখন তোমাদের প্রশ্ন আসতে পারে যে এটা তো আমরা প্রসারিত করছি, সংকুচিত করলে কি হবে। আচ্ছা, করলাম সংকুচিত। তো সংকুচিত করলে গ্যাসটা মানে কমে যাবে বা জায়গাটা কমে যাবে, আয়তনটা কমে যাবে। তো সংকুচিত করলে তাপমাত্রাটা বৃদ্ধি পায়। এটা গত ক্লাসে পড়ানো হয়েছে, জুল থমসন প্রভাব নামে ওইটা দিয়ে এটা ব্যাখ্যা করা যায়। ঠিক আছে। তো সংকুচিত করলে তাপমাত্রাটা বৃদ্ধি পাবে, ভিতরের যে তাপমাত্রা আছে ওইটা বৃদ্ধি পাবে। তো তাপমাত্রা যদি বৃদ্ধি পায়, আগে যদি 25 থাকে তো তাপমাত্রা বৃদ্ধি পাইলে মনে করো 28-এর মতো হয়ে গেল। কারণ 28 হইলেও তার সমস্যা, তার সবসময় 25 থাকতে হবে, এটাই নিয়ম। সমস্যার নিয়ম হলো সবসময় যেন সে 25 থাকে। তো 28 হয়ে গেল, তো সে তখন কি করবে, যেহেতু এখানে বেশি হয়ে গেছে তার তাপমাত্রাটা, তো সে কি করবে, কিছু পরিমাণ তাপ বাইরে পাঠিয়ে দিবে। তো এখন কিছু পরিমাণ তাপ বাইরে পাঠাইলে সে আগের মতো আবার 25-এ চলে আসতে পারবে। ঠিক আছে। তো দেখো, আমি সংকোচনও করতেছি আবার প্রসারণও করছি, দুটোটাই করছি। গ্যাস একবার সংকুচিত হয়েছে আরেকবার প্রসারিত হয়েছে, বাট তাপমাত্রাটা সে সবসময় কনস্ট্যান্ট রাখতেছে, 25 ডিগ্রি 25 ডিগ্রি রাখতেছে। যেটা ওর কিছু কাজ করতে হচ্ছে, বাট কাজের মধ্যেও শেষ পর্যন্ত সে কিন্তু 25 ডিগ্রি রাখার চেষ্টা করতেছে। ঠিক আছে। তো সেজন্য এই প্রক্রিয়াটাকে বলে সমষ্ণ। সমষ্ণ মানে হলো তাপমাত্রাটা স্থির থাকবে সবসময়, তাপমাত্রা কখনো চেঞ্জ হবে না। এখানে 25 ডিগ্রি 25 ডিগ্রি থাকবে, অলওয়েজ 25 ডিগ্রি, কখনো চেঞ্জ হবে না। তো কখনো যদি সমষ্ণের বৈশিষ্ট্যে আসে তাপমাত্রা চেঞ্জ হচ্ছে, এটা ভুল। সমষ্ণ মানেই হলো তাপমাত্রা পরিবর্তন হবে না। এখন একটা জিনিস আসি, তাপমাত্রা যদি পরিবর্তন না হয় তাহলে কিন্তু অভ্যন্তরীণ শক্তিরও কোনো পরিবর্তন হবে না। কারণ অভ্যন্তরীণ শক্তি তাপমাত্রার উপর ডিপেন্ড করে, তাপমাত্রা বাড়লে ওর বাড়বে, তাপমাত্রা কমলে ও কমবে। বাট যেহেতু এখানে তাপমাত্রা বাড়তেছেও না কমতেছেও না, তাহলে বলতে পারি যে অভ্যন্তরীণ শক্তিও বাড়বেও না কমবেও না। ঠিক আছে। জি ইউ সমান আসলে 0 হবে। তো এবার আসি আমি সূত্রটা দ্বারা করে। ডিকিউ সমান আমার সূত্র ছিল এটা, ডিডাব্লিউ। ঠিক আছে। এখন আমরা একটু খেয়াল করি, ডিডাব্লিউর আরেকটা সূত্র আছে, এটা আমি দিই নাই, এটা একটু লিখে রাখো, পিডিভি। ডিডাব্লিউ সমান পিডিভি।
তাহলে একটা জিনিস খেয়াল করো, ডিডাব্লিউটার আরেকটা সূত্র পিডিভি। পি মানে হলো চাপ, ডিবি মানে হলো আয়তনের পরিবর্তন, আয়তন বাড়তেছে না কমতেছে এটা বুঝেছে। তাহলে এখন আমরা যদি এই সূত্রের মধ্যে সমষ্ট প্রক্রিয়াটা অ্যাড করি, দেখো সমষ্ট প্রক্রিয়ার ক্ষেত্রে আমরা এটা বলতে পারি ডিইউ সমান হবে 0, কারণ অভ্যন্তরীণ শক্তি কোনো পরিবর্তন হবে না, যেহেতু এখানে তাপমাত্রার কোনো পরিবর্তন হচ্ছে না, তাহলে অভ্যন্তরীণ শক্তিরও কোনো পরিবর্তন হবে না। তাহলে ডিইউ সমান 0 লিখতে পারি। তাহলে আবার সূত্রটা দাঁড়াচ্ছে সমষ্ট প্রক্রিয়ার জন্য ডিইউর জায়গায় যদি 0 লিখি তাহলে থাকি যাবে ডিডাব্লিউ। ঠিক আছে, এখন মান সমষ্ট প্রক্রিয়ার জন্য আমি এই কথাটা বলতে পারি, আমি যে পরিমাণ তাপ প্রয়োগ করব সেই পরিমাণই কাজ পেয়ে যাব, যে পরিমাণ তাপ প্রয়োগ করব সেই পরিমাণই সেটা কাজে রূপান্তরিত হয়ে যাবে। ঠিক আছে, এই কথাটা বলা যায় এখানে। আর এখানে ডিকিউ, ডিকিউ কোনটা আমি তোমাদের বলি, ডিকিউ কি জিনিস। ডিকিউ হলে যে এই যে তাপ গ্রহণ করছে, এই যে তাপ বর্জন করছে, এটাকে আমরা বলতেছি ডিকিউ, যে কি পরিমাণ তাপ গ্রহণ করছে আর কি পরিমাণ তাপ বর্জন করছে, এটা হলো ডিকিউ। এখন আসি এগুলাতে পজিটিভ নেগেটিভ নিয়ে অনেক প্রবলেম করে, এগুলো ভার্সিটি পরীক্ষা বেশি আসে। ডিকিউ কখন পজিটিভ হবে আর ডিকিউ কখন নেগেটিভ হবে তোমাকে নিজে থেকে বসাইতে হবে, ওটা কখনো বলবে না এটা পজিটিভ এটা নেগেটিভ। ডিকিউ পজিটিভ হবে তখনই যখন বলবে যে তাপ গ্রহণ করতেছে, গ্যাস তাপ গ্রহণ করতেছে। আচ্ছা, তো যেটা বলতেছিলাম যে ডিকিউ পজিটিভ হবে তখনই যখন বলবে যে তাপ গ্রহণ করতেছে, আর ডিকিউ নেগেটিভ হবে তখনই যখন বলবে যে তাপ বর্জন করতেছে। তো এরপরে ডিইউ কখন পজিটিভ হবে, ডিইউ পজিটিভ হবে যখন বলবে যে অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধি পাইছে, আর ডিইউ নেগেটিভ হবে যখন বলবে যে অভ্যন্তরীণ শক্তি হ্রাস পাইছে। আর ডিডাব্লিউ পজিটিভ হবে, এটা একটু তোমাদের প্রবলেম হয়, ডিডাব্লিউ আর ডিডাব্লিউ নেগেটিভ কখন হয়। ডিডাব্লিউ পজিটিভ হবে তখনই যখন সিস্টেমের উপর কাজ করা হবে। তো সিস্টেমের উপর মানে হলো যে সরি ডিডাব্লিউ পজিটিভ হবে তখনই যখন সিস্টেম কাজ করবে, মানে গ্যাস নিজে কাজ করবে, গ্যাস নিজে কাজ করবে যখন, তখন ডিডাব্লিউ পজিটিভ হবে। গ্যাস নিজে কাজ করবে যখন, তখন ডিডাব্লিউ পজিটিভ হবে। আর ডিডাব্লিউ নেগেটিভ হবে তখন যখন গ্যাসের উপর কাজ করা হবে, গ্যাসের উপর যখন কাজ করা হবে তখন ডিডাব্লিউ নেগেটিভ হবে। তো এখানে আসলে গ্যাস বলে না, ওরা সিস্টেম বলে, জিনিসটাকে একসাথে সিস্টেম বলে, যে বলে যে সিস্টেম যখন কাজ করে তখন ডিডাব্লিউ পজিটিভ, আর সিস্টেমের উপর যখন কাজ করা হয় তখন ডিডাব্লিউ নেগেটিভ। ঠিক আছে, তো আমি একটা উদাহরণ দিই বলি, যখন আমি বস্তুটাকে সংকুচিত করতেছি তখন কিন্তু আমি কাজ করতে হচ্ছে, আমি বাইরে থেকে একটা কাজ করতেছি, তাহলে আমি এটাকে বলতে পারি সিস্টেমের উপর কাজ করা হচ্ছে। সিস্টেম হলো ও, আমি ওটার উপর কাজ করতেছি, তাহলে অবশ্যই এখানে ডিডাব্লিউ নেগেটিভ। বাট যখন প্রসারিত হচ্ছে তখন কিন্তু আমি উঠানো লাগে না, কারণ ভিতরে তার একটা চাপ আছে, ওই চাপের কারণে নিজে নিজে প্রসারিত হতে পারে, তাহলে তখন সিস্টেম নিজে কাজ করতেছে। তো আশা করি এবার বুঝাইতে পারছি তো ডিডাব্লিউ কেমনে পজিটিভ হবে কেমনে নেগেটিভ। আরেকভাবে মনে রাখা যায় ডিডাব্লিউ কীভাবে পজিটিভ হয়, দেখো ডিডাব্লিউ সূত্র হলো পিডিভি, যদি আয়তন বৃদ্ধি পায় তাহলে আমি বলতে পারি ডিডাব্লিউ পজিটিভ, আর যদি বলি যে আয়তন হ্রাস পায় তাহলে বলতে পারি ডিডাব্লিউ নেগেটিভ। তো ওই হিসাবে চিন্তা করলে হয়ে যাবে। আচ্ছা, তো আমরা সমষ্ট প্রক্রিয়াটা মোটামুটি শিখছি, আর সমষ্ট প্রক্রিয়ায় অনেক ধীরে ধীরে করা হয়, কারণ এই যে তাপ আদান প্রদান হচ্ছে এগুলো একটু তাকে টাইম দেওয়া লাগে, নইলে সেটা সমষ্ট হবে না। সেজন্য ধীরে ধীরে যেসব প্রক্রিয়া হয় এগুলো সবগুলোই সমষ্ট প্রক্রিয়া। ঠিক আছে, এবার আসি আমরা সমষ্ট প্রক্রিয়ার একটাই সূত্র, পিভি সমান কে, বা আমরা এটাকে বলতে পারি পি ওয়ান ভি ওয়ান সমান পি টু ভি টু। হ্যাঁ বলো। হ্যাঁ, আচ্ছা, তো সমষ্ট প্রক্রিয়া একটাই সূত্র লাগে বা সূত্র আছে, পি ওয়ান ভি ওয়ান সমান পি টু ভি টু, আর কোনো সূত্র নেই, এটাই কার্যকর। তো কোনো অঙ্ক আসলে এটা দিলে হবে এখান থেকে। ঠিক আছে, তো সমষ্ট প্রক্রিয়া শুধু বয়েলের সূত্রটাই ফলো করে, আর কারো সূত্র ফলো করে না। এবার আসি আমরা রুদ্ধতাপীয় প্রক্রিয়া। তো রুদ্ধতাপীয় প্রক্রিয়াটা যদি আসি আমরা,
আচ্ছা, তো রুদ্ধতাপীয় প্রক্রিয়া আসি। রুদ্ধতাপীয় প্রক্রিয়া এটা একটা তাপগতিবিদ্যার প্রক্রিয়া। এটাতে কিভাবে কাজ হচ্ছে বা কিভাবে আমরা প্রক্রিয়াটা সম্পন্ন করতেছি একটু দেখি। এখানে শুধু সমস্যার সাথে একটাই পার্থক্য, এখানে একটা নিচে দিয়ে কুপরিবাহী পদার্থ একটা দেয়া হয়েছে, এটাই শুধু একটা পার্থক্য, আর কিছু না। শুধু নিচে একটা কুপরিবাহী পদার্থ দেওয়া হয়েছে। কুপরিবাহী দেওয়াতে কি সমস্যা হয়? সমস্যাটা হলো এই যে সমষ্ণতে যে একজন থেকে আরেকজন তাপ আদান প্রদান করতে পারছে, ওইটা করতে পারবে না ও চাইলে। কারণ এখানে কুপরিবাহী একটা পদার্থ দেওয়া আছে, ও চাইলে তাপটা নিতেও পারবে না, চাইলে দিতেও পারবে না তাকে। তো আসি এবার আমরা এখানে সংকোচন প্রসারণটা করি। যদি প্রথমে এটাকে সংকোচন করি, তো সংকোচন করলে আমি প্রথমে বলছি যে তাপমাত্রাটা বৃদ্ধি পায় যখন এটাকে সংকোচন করব। তো তাপমাত্রা যদি বৃদ্ধি পায়, আগে যদি 25 থাকে এখন হয়ে যেতে পারে 28। আগে ছিল 25, এখন হয়ে গেল 28। এখন সমষ্টিপক্ষে একটা ছিল যে যখন 28 হয়ে গেছিল তখন সে কি করছে, কিছু পরিমাণ তাপ বাইরে পাঠিয়ে দিছিল। তো বাইরে পাঠানোর কারণে সে আবার আগের মতো 25-এ চলে আসতে পারছে। বাট যেহেতু এটা রুদ্ধতাপীয় প্রক্রিয়া, তো রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় যেহেতু এখানে কোনো একটা ব্যারিকেডের মতো দেয়া আছে, তো সে চাইলে তাপ কিন্তু বাইরে পাঠাতে পারবে না। তো সে 28-28ই থাকি যাবে, সে চাইলেও 25-এ আসতে পারবে না। ঠিক আছে, তো এখানে অবশ্যই তাপমাত্রার পরিবর্তনটা হবে, এটা মনে রাখবা যে এখানে তাপমাত্রার পরিবর্তন হয়। একইভাবে তুমি যদি বলো যে এটা প্রসারণ করি, হ্যাঁ প্রসারণ করো, প্রসারণ করলে কি হবে, মনে করো 22 ডিগ্রি হয়ে গেল, কমে গেছে তাপমাত্রাটা। তো কমে গেলেও কিছু করার নেই, ও বাড়াইতে পারবে না, কারণ সে বাইরে থেকে কোনো তাপ নিতে পারবে না। তাহলে 22 ডিগ্রি রয়ে গেল। তাহলে এখানে আমি বলতে পারি যে তাপমাত্রা চেঞ্জ হচ্ছে, তাপমাত্রা একবার বাড়তেছে একবার কমতেছে। তো শুধু যে বাড়বে তা না, কমতেও পারে, দেখতেছো। তো সেই জন্য আমরা এটা বলবো যে তাপমাত্রার পরিবর্তন হবে। এখন তাপমাত্রার পরিবর্তন হইলো, তো তাপমাত্রার পরিবর্তন হলে কি সমস্যাটা হয়? তাপমাত্রা পরিবর্তন হলে ডিইউটাও চেঞ্জ হয়ে যায়, কারণ ডিইউ বা অভ্যন্তরীণ শক্তিটা তাপমাত্রার উপর ডিপেন্ড করে। তো তাপমাত্রা বাড়লে ডিইউ বাড়ে, তাপমাত্রা কমলে ডিইউ কমে যায়। তো অবশ্যই এখানে অভ্যন্তরীণ শক্তি বাড়তেও পারে, চাইলে কমতেও পারে। তা আমি ফার্স্টেই বলছি বাড়লে ওটাকে আমরা পজিটিভ ধরলি, কমলে আমরা ওটাকে নেগেটিভ ধরি, নর্মাল ব্যাপার। ঠিক আছে, ঠিক আছে। তো এবার আসি সূত্রটা একটু দাঁড়া করানোর চেষ্টা করি। রুদ্ধতাপীয়তে ডিকিউ সমান ডিইউ প্লাস ডিডাব্লিউ। তো এখানে আসলে অভ্যন্তরীণ শক্তি কিন্তু পরিবর্তন হচ্ছে, এটা কিন্তু জিরো না। আগেরটাতে জিরো ছিল, বাট এখানে জিরো না। এখানে এই জিনিসটা জিরো, ডিকিউটা জিরো। কেন জিরো বলি দেখো, যেহেতু এখানে কোনো তাপ ভিতরেও নিচ্ছে না, কিছু বাইরেও পাঠাচ্ছে না, তাহলে আমরা বলতে পারি তাপের যে পরিবর্তনটা, এটা কোনো আদান প্রদানই হচ্ছে না কোনো তাপে। তাহলে বলতে পারি ডিকিউর মানটা হবে এখানে জিরো। তো এখানে যদি ডিকিউর মান জিরো বসাই, এই জিনিসটা দাঁড়াচ্ছে এরকম ডিডাব্লিউ। তো এভাবে লেখা যায় এটাকে, ঠিক আছে, ডিইউ সমান মাইনাস ডিডাব্লিউ। তো এখানে বলতে পারো যে অভ্যন্তরীণ শক্তির পরিবর্তনটা ওইটার সাথে কাজের সাথে বিপরীতভাবে চলতেছে, ওইরকম আর কি। ঠিক আছে, মানে কাজ যদি পজিটিভ হয় ডিইউটা হবে নেগেটিভ, আর কাজ যদি নেগেটিভ হয় ডিইউটা হবে পজিটিভ। মেন কথা হলো যে জিনিসটা এভাবে মনে রাখবা যে কাজ কখন পজিটিভ হয়। কাজ তখনই পজিটিভ হবে যখন সিস্টেম নিজে কাজ করবে, মানে গ্যাসটা নিজে কাজ করবে। তো গ্যাসটা যখন নিজে কাজ করে তখন কাজের মানটা পজিটিভ হয়। তো গ্যাস তখনই নিজে কাজ করে যখন জিনিসটা প্রসারিত হয়। তো প্রসারিত হইলে অবশ্যই ডিইউটা, যেহেতু উল্টা সম্পর্ক, যেহেতু ডিডাব্লিউ মান পজিটিভ, তাহলে ডিইউর মান হবে নেগেটিভ। আর ডিইউর মান নেগেটিভ হওয়ার মানে হলো যে, অবশ্যই এটা মনে রাখবে, ডিইউর মান নেগেটিভ হওয়ার মানে হলো কমে যাচ্ছে গা, অভ্যন্তরীণ শক্তিটা কমে যাচ্ছে। আর এটা এমনিও আমরা চিন্তা করতে পারি, দেখো যখন তুমি প্রসারিত করবা, প্রসারিত করলে ভিতরের তাপমাত্রা কিন্তু হ্রাস পেয়ে যাবে। তো ভিতরের তাপমাত্রা হ্রাস পাইলে অবশ্যই ডিইউর মানটাও কমে যাবে। তাপমাত্রা যদি কমে যায় ডিইউর মানও কমে যাবে। তো ওই হিসাবে চিন্তা করলেও হয়, একই জিনিস। এরপরে কিছু সিস্টেম নিয়ে কথা হতে হচ্ছে, ওগুলো নিজেরা পড়ি নিয়ে, ওগুলো আমি পড়াবো না। এরপরে আসছে সময় আয়তন পরিবর্তন। বাবা এটা তো আমি জানি না, এগুলো একটু মুখস্থ করতে হবে। ঠিক আছে, এত কষ্ট করিও না, যেগুলো বইয়ে না এগুলো আসবে না শুধু শুধু। এত কঠিন কঠিন প্রশ্ন ফেলে তোমার কেলভিন বিন্দুর এটা দিয়ে না, বাদ দাও এগুলা, এগুলা কিছু আসে না। মানে
ভার্সিটি পরীক্ষায় অঙ্ক আসে, আর মেডিকেল পরীক্ষায় তো বুঝতেছো এই প্রক্রিয়াগুলো আসে ঘুরি ফিরি, আর বাইরে তেমন কিছু আসে না। ভার্সিটি পরীক্ষায় এখান থেকে অঙ্কই আসে, কখনো আমি দেখি নাই আসতে, বেশিরভাগ সময় অঙ্ক আসে না। আচ্ছা, তো সময় আয়তন পরিবর্তন আরেকটা আছে, এটা থেকে কোনো অঙ্ক আসে না, বাট এটার সূত্রটা একটু জানতে হয়। সময় আয়তন পরিবর্তনটার, সময় আয়তন পরিবর্তন বা সময় আয়তন প্রক্রিয়া। তো সময় আয়তন প্রক্রিয়া মানে হলো আয়তনটা কখনো চেঞ্জ হবে না, মানে কোনো বস্তুর আয়তন যে আছে, মানে গ্যাসের যে আয়তনটা আছে এটা অলওয়েজ সেম থাকবে। এখন প্রশ্ন হলো আয়তন সেম থাকলে এখানে কোনটা জিরো হবে। দেখো, আয়তন যদি সেম থাকে তখন পি ডিভি একটা সূত্র আছে। এখন যেহেতু আমি বলতেছি সময় আয়তন, আয়তনে কোনো পরিবর্তন হচ্ছে না, তাহলে আমি বলতে পারি ডিবির মানটা জিরো হবে। যেহেতু আয়তনে কোনো পরিবর্তন হচ্ছে না, তাহলে ডিবির মান জিরো, তাহলে পি ইন্টু জিরো সমান জিরো। তাহলে আমি বলতে পারি এই প্রক্রিয়ায় ডিডাব্লিউর মানটা জিরো হবে। তো এতটুকু মনে রাখলে হয় সময় আয়তন প্রক্রিয়ায় যে ডিডাব্লিউটা জিরো হয়, কারণ আয়তনে কোনো পরিবর্তন হয় না। এটাকে আমরা বলি সময় আয়তন প্রক্রিয়া। আর সময় আয়তন প্রক্রিয়ার উদাহরণ যদি বলো, আচ্ছা হ্যাঁ, রুদ্ধতাপীয় প্রক্রিয়া কেমনে বুঝবা ওটা বলিনি। যদি বলে যে হঠাৎ কোনো কোনো কাজ হয়েছে, হঠাৎ, ঠিক আছে, দেখবা হঠাৎ শব্দটা যেখানে ইউজ করছে মানে অনেক দ্রুত কাজটা করছে, সেটাই হবে রুদ্ধতাপীয় প্রক্রিয়া। আর সময় আয়তন প্রক্রিয়া একটা উদাহরণ হলো গাড়ির চাকা যে যায়, ঠিক আছে। দেখো, গাড়ির চাকা বাস্ট হইলে একটা প্রক্রিয়া, মানে সেটা যদি ফুটা হয়ে যায় এটা একটা প্রক্রিয়া, আর গাড়ির চাকা যে এমনি চলতেছে এটা আরেকটা প্রক্রিয়া। গাড়ির চাকা নর্মালি যে চলাচল করতেছে এটা হলো সময় আয়তন প্রক্রিয়া, কারণ গাড়ির চাকার যে ভিতরের আয়তনটা এটা সবসময় সেম থাকে। কিন্তু যখন গাড়ির চাকাটা ফুটা হয়ে যাবে তখন ওই প্রক্রিয়াটা হবে রুদ্ধতাপীয় প্রক্রিয়া, এগুলো একটু বেশি আসে, ঠিক আছে। যা গাড়ির চাকাটা যখন ফুটা হয়ে যাবে তখন ওইটা হবে রুদ্ধতাপীয় প্রক্রিয়া। কারণ হলো হঠাৎ করে তার মানে ভিতরের আয়তনটা হঠাৎ করে হ্রাস পেয়ে যাবে, ভিতরে যে আয়তনটা ছিল বাতাস বের হয়ে হঠাৎ করে হ্রাস পেয়ে যাবে, হঠাৎ হবে কাজটা, তাহলে অবশ্যই এটা রুদ্ধতাপীয় প্রক্রিয়া। বাট যখন জিনিসটা ফুটা হয় না, এমনি চলতেছে, ওইটা হবে সময় আয়তন প্রক্রিয়া। তো আমাদের সময় আসছিল প্রথমটা, সরি, ওই যে সময় আয়তন প্রক্রিয়া যেটা আমাদের সময় ভর্তি পরীক্ষার সময় আসছিল, যে এই যে গাড়ির যে চাকার যে গতি এটা কোন প্রক্রিয়া, এটা ছিল সময় আয়তন প্রক্রিয়া, ঠিক আছে। তো একটু মনে রাখিও, এটাই এত বাবা ইসাকের বইতে আছে। এরপরে আরেকটা আছে সমচাপ পরিবর্তন, এটা এত ইম্পর্টেন্ট না, দরকার নেই এটা। আর এরপরে রুদ্ধতাপ পরিবর্তন নিয়ে অনেক কথাবার্তা বলছে, তো আমি একটু লেখচিত্র নিয়ে কথাবার্তা বলি। এটা লেখচিত্রটা সবগুলাই পিআরভি এর লেখচিত্র। তো ওরা বলতেছে যে এটা এখন প্রমাণ টমাণ লাগে না, ঠিক আছে। দুইটা লেখচিত্রের মধ্যে দেখতেছো এটা একটু খাড়া লেখচিত্রটা, যে লেখচিত্রটা খাড়া সেটা হলো রুদ্ধতাপীয়, আর যে লেখচিত্রটা একটু হেলানো টাইপের সেটা হলো যে সমষ্টক প্রক্রিয়ার জন্য, ঠিক আছে। তো দুইটা লেখচিত্র একটু মনে রাখবা, যে যদি বলে রুদ্ধতাপীয়র জন্য সেটা একটু খাড়া হবে, আর যেটা সমষ্টের জন্য সেটা একটু হেলানো হবে। আর কত গুণ খাড়া এটাও একটু আসে মাঝে মধ্যে, কত গুণ খাড়া এটা বলা হয় যে গামা গুণ খাড়া, গামা গুণ খাড়া। গামা কি জিনিস সেটা আমি বলতেছি, গামা গুণ খাড়া এই কথাটাই উল্লেখ করে আর কি, গামা গুণ খাড়া। আর রুদ্ধতাপীয়র জন্য অনেকগুলো সূত্র আছে, আমার যতগুলো মনে আছে এগুলো লিখতেছি, আপনার বইয়েও আছে এগুলো। টিভি গামা ওয়ান, রুদ্ধতাপীয়টা অধিক খারাপ, ঠিক আছে, গামা গুণ খারাপ বলা হয়, ঠিক আছে। তো আমার কাছে আমার যদি মনে হয় এই দুইটা সূত্র আমার মনে আছে, বাকি সূত্রগুলা আরেকটা সূত্র আছে এটা, তো ওগুলো একটু তোমরা দেখে নিও, এটা আমার মনে নেই। সূত্রগুলা অনলি অঙ্ক করার জন্য, আর তেমন কিছু না, সূত্রগুলো অঙ্কের জন্য লাগে। আর মেডিকেল ভর্তি পরীক্ষা আসলে মাঝে মধ্যে নিচের কোনটি সঠিক এটা দেয় আর কি, তো এটা একটু মনে রাখতে হয়। আর যদি অঙ্ক আসে অঙ্ক করতে হয় আর কি। তো এটা হলো গামা গুণ খাড়া রুদ্ধতাপীয় লেখচিত্রটা। আর পিবি গামা মাইনাস ওয়ান বা টিভি গামা মাইনাস ওয়ান, আর একটা হলো পিবি গামা। তো গামা কি জিনিস এটাও বলতেছি। এরপরে এই যে আমরা রুদ্ধতাপীয় প্রক্রিয়া তারপর সমষ্ণ প্রক্রিয়া করলাম, সমষ্ণ প্রক্রিয়ার জন্য কাজ নির্ণয় করার একটা সূত্র আছে, রুদ্ধতাপীয় প্রক্রিয়ার জন্য কাজ নির্ণয় করার একটা সূত্র আছে, ঠিক আছে। তো এই সূত্রটা কি এখানে দিছে নাকি আদৌ আমি শিওর না, তো দেখি আমি পাই।
আচ্ছা, আমার সমস্যাটা মনে আছে, ডাব্লিউ সহ তোমরা পাবা, বইয়ে পাবা বা ডাইজেস্টও পাই যাবা। সূত্রটা শুধু মনে রাখবা। এটা মনে আছে ln v2/v1, ঠিক আছে? এটা হলো সংশ্লেষণ প্রক্রিয়ার জন্য। ডাব্লিউ সমান nRT ln v2/v1। এখানে সব কিছু আশা করি সবাই জানো, যে n কী জিনিস, আর কী জিনিস, টি কী জিনিস, ভি কী জিনিস, v1 কী জিনিস, ঠিক আছে? তো এভাবে করে আসলে বের করে ফেলবা। তো এখন আমরা যেহেতু বললাম যে গামা নিয়ে কাজ করব, তো গামা কী জিনিস এটা নিয়ে একটু বলি। তো গামার সূত্রটা হলো, গামা বের করার সূত্র হলো সিপি/সিভি। তো এখন একটু সিপি/সিভি সম্বন্ধে একটু বলতে হবে। সিপি কী জিনিস আর সিভি কী জিনিস? সিপি হলো যে স্থির চাপে আপেক্ষিক তাপ, আর সিভি হলো যে স্থির আয়তনে আপেক্ষিক তাপ। এখন আসি স্থির চাপে আপেক্ষিক তাপ। আপেক্ষিক তাপ আগেও পড়ছি আমরা এসএসসিতে, ওই যে পানির আপেক্ষিক তাপও ভুলাই, ঠিক আছে? তো কিন্তু এখানে একটু দুটোটা একটু ফিক্সড করে দিছে, মানে জিনিসগুলো একটু এক্স্যাক্টলি বা স্পেসিফিক করে দিছে, যে স্থির চাপে একটা, স্থির আয়তনে একটা। কিন্তু এসএসসিতে ওইটা ছিল না, আলাদা করে কিছু ছিল না। তো এখানে স্থির চাপে একটা হবে আর একটা স্থির আয়তনে হবে। এখন আমরা যদি আপেক্ষিক তাপের সূত্রটা দাঁড়া করাইতে চাই, সূত্রটা হলো, এমনি সূত্র হলো ডিকিউ সমান এন সিপি ডিটি, ঠিক আছে? এটা হলো সূত্র। তো তুমি যদি সিপিকে আলাদা করো তাহলে জিনিসটা হবে সিপি সমান ডিকিউ ডিভাইডেড বাই এন ডিটি। তো এখানে ডিকিউ মানে হলো তাপের আদান প্রদান, কতটুকু তাপ গ্রহণ করছে বা বর্জন করছে। ডিটি মানে হলো তাপমাত্রা কত বাড়ছে কমছে এটা। আর এন মানে হলো কত মোল সংখ্যা, যে গ্যাসটা দিচ্ছে সেটার মোল সংখ্যা কত। আর সিপি মানে তো জানি আপেক্ষিক তাপ। তো এটা সূত্র, এটা মনে রাখলে হয় যে আমরা এটা আসলে এমএস ডেলথিটা থেকে মনে রাখতেছি, ঠিক আছে? এমএস ডেলথিটা থেকে কিউ সমান এমএস ডেলথিটা। তো এখানে ডিকি কিউ জায়গায় ডিকিউ লিখছি, এমএস জায়গায় এন লিখছি, মোল সংখ্যা লিখছি। আর সিপি মানে ওখানে এস ছিল, আপেক্ষিক তাপ ছিল এস, তো এসের জায়গায় সিপি লিখছি। আর ডেলথিটার জায়গায় তো ডেলথিটাই লিখছি, তাপমাত্রার পরিবর্তন। তো এটা সূত্র ডিকিউ সমান এন সিপি ডিটি। তাহলে আমরা একটা জিনিস এখান থেকে বলতে পারি, দেখো তো, ডিকিউর মান যত বেশি হবে সিপির মানও তত বেশি হবে। অবশ্যই এটা বলা যায়, ডিকিউর মান যত বেশি হবে সিপির মানও তত বেশি হবে। হ্যাঁ, এবার আসো, এখানে একটা প্রশ্ন আসে যে সিপি গেটার সিভি, এটা আমরা এমনি মুখস্থ করে ফেলি, বাট ভার্সিটি পরীক্ষায় এটার কারণটা জানতে চাই, কেন সিপি গেটার সিভি, ঠিক আছে? নিচে অনেকগুলো কারণ দিবে, যদি কারণ না জানো শেষ, এটা আনসার করতে পারবো না। তো সিপি গেটার সিভি বলা হয়, সেজন্য সিপিকে উপরে রাখছি, সিভিকে নিচে রাখছি। কেন সিপি আর সিভি বড়? তো আমি প্রথমেই একটা কথা বলছি যে ডিকিউ যেটার বেশি হবে সেটারই সি এর মানটা বেশি হবে। তো এবার আসি ডিকিউর সূত্রটায় আসি। ডিকিউ সমান ডিইউ প্লাস ডিডাব্লিউ, ঠিক আছে? তো প্রথমে আসি স্থির আয়তন, স্থির চাপে। তো স্থির চাপের সূত্রটা এরকমই হবে, যেহেতু স্থির চাপে বলছে, তাহলে ডিকিউ সমান ডিইউ প্লাস ডিডাব্লিউ, মানটা বসাবো আর ডিকিউর মানটা পেয়ে যাবে। কিন্তু যখন স্থির আয়তনে বলবে, স্থির আয়তনে বললে ডিইউ প্লাস, যদি এটাকে একটু ভাঙবো, পিডিভি, ঠিক আছে? এই জিনিসটা স্থির আয়তনে কিন্তু পিডিভি এই মানটা কিন্তু জিরো হবে, স্থির আয়তনে যেটা কথাবার্তা বলতেছে। কারণ স্থির আয়তনে আয়তনের কোনো পরিবর্তন হবে না। তো আয়তনের পরিবর্তন না হলে এটার মান জিরো হবে। যদি এটার মান জিরো হয়, এই পুরা জিনিসটার মান জিরো হবে। এই পুরাটা জিনিসটার মান যদি জিরো হয়, তোমার কাছে শুধু এই জিনিসটা থাকবে, আর কিছু থাকবে না। এখন তোমরা ইজিলি বলতে পারো, দেখো এটা এটা ছিল স্থির চাপের জন্য, আর নিচেরটা ছিল স্থির আয়তনের জন্য, কোন মানটা বেশি হবে? দেখি বোঝা যাচ্ছে উপরের মানটা বেশি হবে, কারণ উপরের মানে এটা আর এটার যোগফল আছে। বাট নিচের যে মানটা স্থির আয়তনে, এখানে শুধু এই জিনিসটা আছে, এটা বলতে নাই, এটা নাই, হিসাবেই নেই। তাহলে অবশ্যই এখানে ডিকিউর মানটা বেশি হবে, এখানে ডিকিউর মানটা কম হবে। তো আমি প্রথমেই বলছি যে সি ডিকিউ এর সাথে সমানুপাতিক। ডিকিউর মান যত বেশি হবে সি এর মানও তত বেশি হবে। তো বুঝাই যাচ্ছে স্থির চাপে ডিকিউর মানটা বেশি আসতেছে, তাহলে সিপির মানটাও বেশি হবে। আর স্থির আয়তনে ডিকিউর মানটা কম আসতেছে, তাহলে সিভির মানটাও কম আসবে। সেজন্য আসলে সিপি গেটার সিভি। তো এটা একটা কারণ। আর গামা মানে হলো এই দুইটার অনুপাতকে আমরা গামা বলি। এটা রুদ্ধতাপীয় প্রক্রিয়ার ক্ষেত্রে লাগে। এবার আসো, গামা তো পাইলাম, গামার আরও কিছু সূত্র আছে, ওগুলো আমি দিচ্ছি। দেওয়ার আগে গামার বিভিন্ন প্রকারভেদ আছে।
যে গামার আলাদা আলাদা মান আছে, এগুলো পড়ছো আশা করি যারা এই অধ্যায়ে পরীক্ষা দিয়েছো। কিছু আছে 1.4, 1.33, 1.67। একটা হলো যে দ্বিপারমাণবিক গ্যাসের জন্য, আরেকটা হলো এক পারমাণবিকের জন্য, আরেকটা হলো বহু পারমাণবিকের জন্য। এখন তোমাদের সাথে আমি শুধু এটাই শিখিয়ে দিচ্ছি যে দ্বিপারমাণবিক কোনগুলা। দ্বিপারমাণবিক হলো অক্সিজেন, নাইট্রোজেন, এগুলা অক্সিজেন, নাইট্রোজেন, হাইড্রোজেন, এগুলো হলো দ্বিপারমাণবিক। আর এক পারমাণবিক হলো নিষ্ক্রিয় গ্যাস, যেগুলো নিষ্ক্রিয়, এই যে হিলিয়াম, নিয়ন, আর্গন, এগুলো সব হলো এক পারমাণবিক। আর বাকি যা আছে এগুলো সব বহু পারমাণবিক। ঠিক আছে, এগুলো এক পারমাণবিক। আর বাকি যা আছে CO2 বা আরও যেসব গ্যাস আছে H2O, এগুলো হলো যে বহু পারমাণবিক। তো তোমাদেরকে এটার উপর ডিপেন্ড করে, গ্যাসের উপর ডিপেন্ড করে গামার মানটা দিতে হবে, কারণ বিভিন্নটার জন্য বিভিন্ন মান। দ্বিপারমাণবিকের জন্য 1.4, এটা মনে আছে আমার। বাকি দুইটা একটু দেখে নিও কোনটা বহু পারমাণবিক, কোনটা এক পারমাণবিক। ঠিক আছে, তো এটা মুখস্থ করবে, এটা মুখস্থ রাখবে, এটা অঙ্কের ক্ষেত্রে লাগে গামার মানটা। এবার আসো, এটার আরেকটা সূত্র আছে, সিপি মাইনাস সিভি সমান আর। এই সূত্রটা একটু মনে রাখি, সিপি মাইনাস সিভি সমান আর, এটাও লাগে। সিপি মাইনাস সিভি সমান আর, এখান থেকে চাইলে মানে অঙ্ক বের করতে পারো। তোমার কাছে মনে করো সিভির মানটা দেওয়া আছে, তুমি চাইলে সিপির মানটা বের করতে পারো। আরটা হলো 8.314, ওই যে আগের সর্বোচ্চ। আচ্ছা, এখন এই যে আমরা লেখচিত্রগুলো পড়ছি, কখনো যদি এটা ঢাল নির্ণয় করতে বলে, তো ঢাল নির্ণয় করা একদম সোজা। মনে করো এই যে এটা একটা লেখচিত্র, পি আর ভি এর লেখচিত্র। ঠিক আছে, তো এই লেখচিত্রটার ঢাল নির্ণয় করতে বলছে। তো এই লেখচিত্রটার যদি ঢাল নির্ণয় করতে বলে, ঢালের সূত্র হলো, সবাই একটু লিখে রাখো, ঢালের সূত্র হলো মাইনাস এক্স এর সহগ ডিভাইড বাই ওয়াই এর সহগ। মাইনাস এক্স ডিভাইড বাই ওয়াই, এভাবে মনে রাখলে হবে, মাইনাস এক্স ডিভাইড বাই ওয়াই। সরি সরি, আমি কোনো ভুল বলছি, দাঁড়া ওয়েট, একটু ওয়েট করো। হ্যাঁ হ্যাঁ, আমি একটু ভুল বলছি, সরি। মাইনাস ওয়াই ডিভাইড বাই এক্স, মাইনাস ওয়াই ডিভাইড বাই এক্স, মাইনাস ওয়াই ডিভাইড বাই এক্স। তো এখানে একটা জিনিস খেয়াল করো, ওয়াইটা হলো এই বরাবর আছে আর এক্সটা হলো এই বরাবর। তো ওয়াই এই বরাবর আছে কি পি, তাহলে মাইনাস পি, নিচে এক্স বরাবর আছে ভি, তাহলে এটা হবে ভি, মাইনাস পি বাই ভি। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, তো আমরা ঢাল পড়তেছিলাম মাইনাস পি বাই ভি, ঢাল হলো মাইনাস পি বাই ভি। কখনো যদি ঢাল কোনটি এটা যদি বলে, তাহলে ঢাল সমান মাইনাস পি বাই ভি, এটা মনে রাখি। আর এবার আসি যে তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্রে আসি, তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্র। তো তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্রে যদি আমরা যাই, আমি সূত্রটা একবার পড়ি। এখানে অনেকে সূত্রটা দিছে, ক্যালভিন দিছে, প্ল্যাঙ্ক দিছে, তারপরে কার্নো দিছে, তিনজন তিনটা দিছে। তো আমরা প্রথমটাই পড়ি। বলছে যে কোনো বস্তুকে তার পরিপার্শ্বের শীতলতম অংশ হতে অধিকতর শীতল করে শক্তির অবিরাম সরবরাহ পাওয়া সম্ভব নয়। আচ্ছা, এটা আসলে এক হিসাবে তুমি জিনিসটা হলো যে যে তুমি কম তাপমাত্রা থেকে তো কখনো বেশি তাপমাত্রার দিকে তাপের আদান প্রদানটা করতে পারবে না। মানে আমি প্রথম ইয়াতে দেখাইছিলাম যে সবসময় বেশি তাপমাত্রা থেকে কম তাপমাত্রার দিকে যায় তাপটা, কিন্তু উনি বলতেছে যে হ্যাঁ, এটাই বলছে তাপের দ্বিতীয় সূত্র, যে কখনোই কম তাপমাত্রা থেকে বেশি তাপমাত্রার দিকে তাপ যাবে না। ঠিক আছে, কখনো এটা পাবো না, এটা পসিবল না। হ্যাঁ, যদি পাইতে হয় তোমাকে কিছু কাজ করতে হবে বাইরে থেকে। তো যেহেতু তুমি পরিবেশের বিপরীতে কাজটা করতেছো, অবশ্যই বাইরে থেকে কোনো একটা এক্সট্রা কাজ করে তুমি এটা করতে হবে। তো এটাই আসলে দ্বিতীয় সূত্র। দ্বিতীয় সূত্রটা মুখস্থ করবা, এটা লাগে, তিনোটা সূত্র লাগবে এখানে। আসলে কোন সময় কোনটা লিখতে দেয় আমি জানি না, পরীক্ষা আসতে পারে। এবার আসো, দ্বিতীয় সূত্রের উপর ডিপেন্ড করে আমরা দুইটা প্রক্রিয়া ব্যাখ্যা করতে পারি, প্রত্যাবর্তী প্রক্রিয়া, আরেকটা হলো অপ্রত্যাবর্তী প্রক্রিয়া। তো প্রত্যাবর্তী প্রক্রিয়াটা কী জিনিস আর অপ্রত্যাবর্তী প্রক্রিয়াটা কী জিনিস, আমি শুধু এমনি নর্মালি বলে দিচ্ছি। প্রত্যাবর্তী প্রক্রিয়া মানে হলো যে তুমি একটা
বস্তুকে মনে করো বরফের উদাহরণটা অনেক সোজা। বরফকে প্রথমে তাপ প্রয়োগ করে তরলে পরিণত করছো, তো আবার সেই তরল থেকে তুমি তাপটা নিয়ে ফেললা, ঠিক আছে, মানে ঘনীভূত করছো, ফ্রিজিং করছো, তো তখন সেটা আবার বরফে পরিণত হয়ে গেল। তো এই প্রক্রিয়াটাকে আমরা বলবো প্রত্যাবর্তী প্রক্রিয়া। মানে তুমি যে পরিমাণ তাপ প্রথমে দিলা সেটার জন্য সে তরলে পরিণত হয়ে গেল, আবার তুমি তার থেকে সেই পরিমাণ তাপটা নিয়ে ফেললা, সে আবার বরফে পরিণত হয়ে গেল। এই সম্পর্ক যেহেতু সে মানতেছে, তো সেজন্য এটাকে আমরা বলি প্রত্যাবর্তী প্রক্রিয়া। প্রত্যাবর্তী প্রক্রিয়ার উদাহরণ খুব কম, একটা বা দুইটা বা তিনটা পাওয়া, ডাইজেস্টও পাইতে পারো। এটার উদাহরণগুলো একটু ইম্পর্টেন্ট, বাট অপ্রত্যাবর্তী প্রক্রিয়ার উদাহরণের অভাব নেই। ওটা সব পৃথিবীতে যত কিছুই আছে বেশিরভাগই অপ্রত্যাবর্তী প্রক্রিয়া, যে সব ঘটনাই অপ্রত্যাবর্তী প্রক্রিয়া হলো তুমি এই কাজটা করবা, ঠিক আছে, বাট তুমি যে পরিমাণ তাপটা নিয়ে ফেলছো ওর থেকে আবার যদি সেম দাও তোমার সেম কাজটা হবে না, ওরা এটা বলতে যাচ্ছে আর কি। অপ্রত্যাবর্তী প্রক্রিয়া মানে তো সে আবার আগের অবস্থায় ফিরে আসবে না, সেম কাজটা করলে সে আর আগের অবস্থায় ফিরে আসবে না, এটা হলো অপ্রত্যাবর্তী প্রক্রিয়া। আর প্রত্যাবর্তী প্রক্রিয়া মানে হলো তুমি যদি সেম কাজটা করো উল্টাভাবে, তাহলে সে আবার আগের অবস্থায় ফিরে আসবে। যেরকম বরফ পানি হয়ে গেছিলো, পানি আবার বরফ হয়ে গেছে। তো এই জিনিসটা হলো প্রত্যাবর্তী প্রক্রিয়া। আর এছাড়া এর কিছু উদাহরণ আছে এবং এখানে কিছু বৈশিষ্ট্যও দিছে, কোনটা কী বৈশিষ্ট্য একটু পড়বা। এবার আমি একটু তাপ ইঞ্জিনটা পরে, তাপ ইঞ্জিনের পরে কার্নো চক্র আছে আর রেফ্রিজারেটর আছে, এরপরে এন্ট্রপি আছে। তো আশা করি শেষ হয়ে যাবে, সে লাগবে না। তো তাপ ইঞ্জিনটা সোজা, তাপ ইঞ্জিনটা আগে পড়াই ফেলি, এরপরে বাকিগুলো পড়াচ্ছি। আমি শুধু সূত্র দিচ্ছি আপাতত, আমি অঙ্কগুলো চেষ্টা করবো করাইতে, আজকে একটা একটা করে করাই দিব অঙ্ক প্রত্যেকটা প্রক্রিয়া। দেখো এটা হলো তাপ ইঞ্জিনের একটা মানে ডায়াগ্রামের মতো জিনিসটা। এটা হলো তাপ উৎস, এটা হলো তাপ গ্রাহক, এটা তাপমাত্রা T1, এটা তাপমাত্রা T2। এটা হলো তাপ ইঞ্জিন, এই যেখান দিয়ে লাইনটা দেখতেছে এটা হলো যে তাপ ইঞ্জিন। আচ্ছা, এখন এখানে কাজটা বা প্রক্রিয়াটা কি হচ্ছে একটু আমরা এটা জানি নি। তাপ উৎস আর তাপ গ্রাহক, তাপ উৎসের তাপমাত্রা সবসময় বেশি হবে, তাপ গ্রাহকের তাপমাত্রা সবসময় কম হবে, ঠিক আছে, এটা একটু মনে রাখবে। তাপ উৎসের তাপমাত্রা কম বেশি হবে, তাপ গ্রাহকের তাপমাত্রা কম হবে। আচ্ছা, এখানে কাজটা কি হচ্ছে সবাই একটু ভালো করে শুনো। এখানে কি হচ্ছে, এটা এই মাঝখানেরটা যেহেতু বলতেছে ইঞ্জিন, ইঞ্জিনটা কি করতেছে, তাপ উৎস থেকে কিছু পরিমাণ তাপ গ্রহণ করতেছে, তাপ উৎস থেকে কিছু পরিমাণ তাপ সে গ্রহণ করতেছে। মনে করো Q1 পরিমাণ তাপ সে গ্রহণ করছে তাপ উৎস থেকে তাপটা গ্রহণ করার পর আবার কিছু পরিমাণ তাপ সে এখানে বের করে দিছে। দেখো, তাপ উৎস থেকে Q1 পরিমাণ তাপ গ্রহণ করছে, আবার এদিকে আস্তে আস্তে Q2 পরিমাণ তাপ সে এদিকে বর্জন করে দিছে। এখন মানে ইম্পর্টেন্ট বিষয় হলো Q1 আর Q2 সেম না। মনে করো ও যদি এখান থেকে 100 জুল তাপ নিয়ে থাকে তাপ উৎস থেকে, সে এখানে হয়তো বা 60 জুল তাপটা বের করে দিছে, কিন্তু তার উচিত যেটা ছিল সে এখান থেকে 100 জুল নিছে, বেরও করে দেওয়ার কথা ছিল 100 জুল। সে যেহেতু এখান থেকে 100 নিচ্ছে তাইলে এখানেও 100 জুল পাঠানোর কথা ছিল, বাট এরকম হয় না। এখানে হয় কি, এর থেকে যদি 100 জুল নেয় এখানে হয়তো বা 60 জুলটা পাঠাইছে, তাহলে বাকি 40 জুল কোথায় গেল তাপ, বাকি 40 জুল তাপ কোথায় গেছে, এই বাকি 40 জুল তাপ সে কাজে লাগাই ফেলছে ডাব্লিউ। এই যে মাঝখানে একটা আমি এখান দিয়ে দিলাম কাজ, সে এখানে এটা কাজে লাগাই ফেলছে, ডাব্লিউ সমান Q1 মাইনাস Q2। তোমরাই বুঝতেছো Q1 মাইনাস Q2, এখান থেকে যদি 100 নেয় এখানে যদি 60 পাঠাই, বাকি যতটুকু থাকবে সেটাই তো আমার কাজে লাগছে, তাহলে সেজন্য 100 থেকে 60 বিয়োগ, তাহলে 140 জুল। তো এটাই হলো যে তাপ ইঞ্জিনের যে প্রক্রিয়া, সে কিছু তাপ উৎস থেকে তাপ গ্রহণ নিচ্ছে আর তাপ গ্রাহকে সে তাপটা বর্জন করে দিচ্ছে, ঠিক আছে। আর তাপ উৎসের তাপমাত্রা হলো T1, তাপ গ্রাহকের তাপমাত্রা হলো T2। তাপ উৎস থেকে যে তাপটা গ্রহণ করতেছে এটা হলো Q1, তাপ গ্রাহকে যেটা ছাড়তেছে এটা হলো Q2। আর W সমান Q1 মাইনাস Q2, এটা হলো কাজ। তো এখন তাপ ইঞ্জিনের কর্মদক্ষতার সূত্র হলো এটা W/Q1, এটা হলো সূত্র, ঠিক আছে।
ইন্টু 100%ও আছে, এটা সবসময় থাকবে। সবসময় মনে রাখবা কর্মদক্ষতা সবসময় পার্সেন্টেজে হিসাব করা হয় 100%। তো W/Q1, তো W জায়গায় আমরা এটা লিখতে পারি Q1 মাইনাস Q2 ডিভাইড বাই Q1। তো আমার সূত্রটা দাঁড়াচ্ছে এরকম, 1 মাইনাস Q2 ডিভাইড বাই Q1 ইন্টু 100%। এটা হলো সূত্র, ঠিক আছে, Q2 ডিভাইড বাই Q1 ইন্টু 100%। তো এটা দিয়ে আমরা কোনো একটা তাপ ইঞ্জিনের কর্মদক্ষতা বের করতে পারি ইজিলি। কোনো একটা তাপ ইঞ্জিনের কর্মদক্ষতা বের করতে পারি একদম ইজিলি। এটা ছাড়া আরেকটা সূত্র আছে এটা লাগে 1 মাইনাস T2/T1 Q2 আউটপুট, ইনপুট হলো Q1, হ্যাঁ আউটপুট বের। আচ্ছা 1 মাইনাস T2/T1 এটাও সূত্র আসে। তো নিচের সূত্রটা দিয়ে বেশি ইউজ করতে হয়, একটু ওয়েট করো। আচ্ছা, তো নিচের সূত্রটা দিয়ে অঙ্ক বেশি করতে হয়, উপরেরটাও মাঝে মধ্যে আসে লাগে, আবার মাঝে মধ্যে এই সূত্রটাও আসে W/Q1 এটা সমান W/Q1, এটা দিয়েও অঙ্ক করতে হয়। কারণ এটা তোমাদের উপর, তোমরা অঙ্ক প্র্যাকটিস করলে বুঝে যাবে কোনটা কোন সূত্র দিয়ে করতে হবে, ঠিক আছে। তো এটা হলো তাপ ইঞ্জিনের সূত্র। আর তাপ ইঞ্জিনের সূত্র আর প্রত্যাবর্তী প্রক্রিয়ার একটা সূত্র আছে, এটাও একটু লিখে রাখো। প্রত্যাগামী প্রক্রিয়ার একটা সূত্র আছে, এই সূত্রটা হলো T1/T2 সমান Q1/Q2। এটা হলো প্রত্যাগামী প্রক্রিয়ার সূত্র। এই সূত্রটা ফলো করলে জিনিসটা প্রত্যাগামী হয় আর কি, ঠিক আছে। আচ্ছা, এবার আমি একটু কার্ণচক্রটা দেখাই দিই। কার্ণচক্রটা আসলে রিটেনের প্রশ্ন, এটা এত আসে না, বাট মাঝে মধ্যে ভার্সিটি পরীক্ষায় যে আসে যে লেখচিত্র কোনটা কী জিনিস বা কোথায় কী কাজ হচ্ছে। তো আমি এটা একটু দেখাই দিই কার্ণচক্রটা। আচ্ছা, কার্ণচক্র, তো কার্ণচক্র আমি আঁকতেছি, দেখো ভালোভাবে। কার্ণচক্র কেন জানি তোমরা একটু এলোমেলো করে ফেলো, এটা জানি না কেন করো। আচ্ছা, এটা একটু পরে লিখতেছি। এটা হলো P2V2, এটা টি এরটা পরে লিখি। এটা হলো P3V3, আর এটা হলো P4V4। আচ্ছা, এখন একটু আমরা আসি, এখানে আসলে আমি বিভিন্ন জিনিস দিয়ে দিছি। মনে করো একটা গ্যাসের আমি এখান থেকে শুরু করতেছি, এ থেকে শুরু করতেছি, ABCD। তো এখানে বিভিন্ন কাজ হবে। তো এটাকে আসলে কার্ণচক্র বলতেছি পুরাটাকে একসাথে। এবং কার্ণচক্র কি, কোনটা কোনটা মিলে কার্ণচক্র হচ্ছে, এটা একটু দেখে আমি। দেখো এখানে একটা হেলানো টাইপের লেখচিত্র আছে, আর একটা আছে একটু খাড়া টাইপের। যেরকম তুমি যদি বলো BCAD, এই দুটো একটু খাড়া টাইপের লেখচিত্র, আর AB আর CD এই দুটো একটু হেলানো টাইপের লেখচিত্র। তাহলে আমি একসাথে ইজিলি বলতে পারি এই দুইটা হলো সমষ্ণর জন্য, আর এই দুইটা হলো রুদ্ধতাপীয়র জন্য। আমি প্রথমেই বলছি রুদ্ধতাপীয় লেখচিত্রটা একটু খাড়া হয়। তাহলে এই দুইটা হলো সমষ্ণের জন্য, আর এই দুইটা হলো রুদ্ধতাপীয়র জন্য। তাহলে আমি এই জায়গায় বলতে পারি AB আর CD এই দুইটা জায়গায় সমষ্ণ প্রক্রিয়া হয়েছে, আর AD আর BC এই দুইটা জায়গায় রুদ্ধতাপীয় প্রক্রিয়া হয়েছে। এখন প্রশ্ন হলো কোথায় সংকুচিত হয়েছে, কোথায় প্রসারিত হয়েছে। এটাও একদম ইজিলি বোঝা যায়। দেখো দেখো এখানে প্রসারিত হয়েছে জিনিসটা, এ থেকে বিতে গেছে, অবশ্যই প্রসারিত হয়েছে। কারণ হলো আয়তন যদি আগে 5 থাকে, এখন হয়ে গেছে 15। দেখো বাড়ছে, আয়তন কিন্তু বাড়ছে। এখানে ছিল আগে আয়তন, এখানে আসছে। তো যেহেতু আয়তন বাড়ছে, তাইলে আমি বলতে পারি এটা প্রসারিত হয়েছে। এখানে আমি একটু লেখচিত্রটা একটু মানে একটু এই পাশ করি হয়, আর একটু আমার একটু ভুল হয়েছে, ভুল, এটা কিছু না। তো এখানেও আসলে প্রসারিত হয়েছে, সেটা একটু সামান্য পরিমাণ আয়তনটা একটু বাড়ছে, এদিকে আসছে, জিনিসটা একটু ডানে সরে আসছে। তো এখানেও প্রসারিত হয়েছে। দেখো এবিতে প্রসারিত হয়েছে, আবার বিসিতেও প্রসারিত হয়েছে, বাট একটু সমস্যা। এবিতে
সমষ্ণ প্রক্রিয়ায় হয়েছে, কিন্তু বিসিতে হয়েছে এটা রুদ্ধতাপীয় প্রক্রিয়া। তাহলে আমি এটাকে বলতে পারি সমষ্ণ প্রসারণ, এটাকে বলতে পারি রুদ্ধতাপীয় প্রসারণ। এবার আসো সি থেকে ডিতে আসছে। তো সি থেকে যদি ডিতে আসে তাহলে ইজিলি বোঝা যাচ্ছে যে সি থেকে ডিতে আসলে এটা সংকুচিত হয়েছে, আয়তন কমে গেছে। আগে যদি 15 থাকে এখন হয়ে গেছে 5, তাহলে অবশ্যই এখানে সংকুচিত হয়েছে। তাহলে এটা বলতে পারি এটা হলো যে সংকোচন। এবং এটা কোন প্রক্রিয়া হয়েছে? এটা সমষ্ণ প্রক্রিয়া হয়েছে। সিডি লেখচিত্রটা সমষ্ণের জন্য, তাহলে সমষ্ণ প্রক্রিয়া সংকুচিত হয়েছে। আর ডি এ যেটা আছে, ডি এটা হলো যে রুদ্ধতাপীয় প্রক্রিয়া। তো রুদ্ধতাপীয় প্রক্রিয়া এটাও সংকোচন হয়েছে, বোঝাই যাচ্ছে। আগে যদি আয়তন 5 থাকে এখন হয়ে গেছে 3, আগের মতো চলে আসছে। তো সব মিলাই আসলে একটা কার্ণচক্র তৈরি করতে তোমার 4টা ধাপ অতিক্রম করতে হবে। প্রথম হয়তো সমষ্ণ প্রসারণ হইতে হবে, এরপরে রুদ্ধতাপীয় প্রসারণ হইতে হবে, 2বার প্রসারণ হইতে হবে। সমষ্ণ প্রসারণ, রুদ্ধতাপীয় প্রসারণ, এরপর আবার সংকোচন হইতে হবে, সমষ্ণ সংকোচন, আবার রুদ্ধতাপীয় সংকোচন। তখন তুমি আবার আগের পয়েন্টে চলে আসবা, এ বরাবর চলে আসবা। এখন আমি তোমাদের এখানে একটা জিনিস দিলাম যে P1 V1 P2 V2 মানে মানগুলা বসাই দিছি আর কি। এখন আমার টি নিয়ে আমি কিছু লিখি নাই, এই টি নিয়ে একটু ভার্সিটিতে সমস্যা করে টি নিয়ে। এখন আগে একটু আসি, এখানে এ থেকে বিতে যাওয়ার সময় তাপমাত্রা চেঞ্জ হয়েছে নাকি হয় নাই? তোমাদের কাছে প্রশ্ন, এ থেকে বিতে যাওয়ার সময় তাপমাত্রা চেঞ্জ হয়েছে নাকি হয় নাই? মনে করো এটা T1 ছিল, এখন এটা চেঞ্জ হয়েছে নাকি হয় নাই? এদিকে গেছে। কারণ চেঞ্জ যদি হয় তাহলে আমি এখানে T2 লিখবো, আর যদি চেঞ্জ না হয় T1 T1ই রাখে দেবো। ঠিক আছে, আয়তন চেঞ্জ হয়েছে, আয়তন তো বৃদ্ধি পাইছে না এখন। না, তোমরা ওইদিকে চিন্তা করিও না, এটা আসো, তোমরা সমষ্ণ আর রুদ্ধতাপীয়টা চিন্তা করো। এখানে এটা কি সমষ্ণ প্রক্রিয়া না রুদ্ধতাপীয় প্রক্রিয়া? এ বি, হ্যাঁ হ্যাঁ চেঞ্জ হবে, হ্যাঁ। সমষ্ণ প্রক্রিয়া কখনো তাপমাত্রা চেঞ্জ হয় না। T1 থাকলে ওটা T1ই থাকবে সবসময় সারা জীবন। তাহলে অবশ্যই এখানে যদি T1 থাকে এখানে হবে T1। যেহেতু প্রক্রিয়াটা হলো সমষ্ণ, এখানে তাপমাত্রা কখনো চেঞ্জ হবে না, T1 T1ই থাকবে। কিন্তু রুদ্ধতাপীয় হইলে, মনে করো এটা একটা রুদ্ধতাপীয় প্রক্রিয়া, এটা যদি T1 থাকে এটা হয়ে যাবে T2। বোঝাই যাচ্ছে, কারণ T2 হবে, কারণ হলো এটা একটা রুদ্ধতাপীয় প্রক্রিয়া। রুদ্ধতাপীয় প্রক্রিয়া তাপমাত্রা চেঞ্জ হয়ে যায়, আগে যদি 5 থাকে পরে হয়ে যাবে 15 20 এরকম হয়ে যাবে। ঠিক আছে, তো এটা T2। আবার এদিকে আবার সমষ্ণ প্রক্রিয়া হয়েছে, সি থেকে ডিতে যাওয়ার সময় সমষ্ণ প্রক্রিয়া হয়েছে। তাইলে এখানে যদি T2 থাকে এখানেও আবার T2 থাকবে, কারণ হলো যে এখানে কোনো তাপমাত্রা চেঞ্জ হবে না, কারণ এটা সমষ্ণ প্রক্রিয়া। আবার এখানে যদি T2 থাকে এখানেও আবার T2 থাকবে, আবার এখানে তাপমাত্রা চেঞ্জ হয়ে যাবে, T2 থেকে আবার T1 হয়ে যাবে। ঠিক আছে, তো এখানে একটু ইম্পর্টেন্স দিতে হবে তাপমাত্রাটা, কারণ তাপমাত্রাটা সব জায়গায় চেঞ্জ হয় না। এখানে এক জায়গায় চেঞ্জ হচ্ছে, আরেক জায়গায় চেঞ্জ হচ্ছে না। তো তুমি চাইলে সবগুলাতে T1 T2 T3 T4 এগুলো লিখতে পারবা না। ঠিক আছে, তো ভাবি চিন্তে লিখতে হবে। আর এখানে যেহেতু প্রসারিত হয়েছে, তো প্রসারিত হলে তাপমাত্রাটা কমে যায়। তো তাপমাত্রা কমে হলে তাপ গ্রহণ করে, এখানে Q1 পরিমাণ তাপ গ্রহণ করছে আর এখানে Q2 পরিমাণ তাপ বর্জন করছে। এটাও একটু মনে রাখবা। এ থেকে বিতে যাওয়ার জন্য তাপ গ্রহণ করতে হয়েছে, আর সি থেকে ডিতে যাওয়ার সময় তাপ বর্জন করতে হয়েছে। এগুলো একটু তোমরা সমষ্ণ প্রক্রিয়া দিয়ে চিন্তা করবা, আমি যেভাবে বলছি ওভাবে করে চিন্তা করবা, দেখবা যে বুঝে যাবা যে এখানে কেন তাপ গ্রহণ করছে, এখানে কেন তাপ বর্জন করতে হচ্ছে। ঠিক আছে, তো বাকি এটাই হলো কার্ণচক্র। আর এটা থেকে কোনো অঙ্ক তেমন আসে না, মাঝে মধ্যে কর্মদক্ষতা বের করতে বলে, কর্মদক্ষতার সূত্র অলরেডি আমি দিয়ে দিছি, ওইটাই সূত্র, তো ওইটা থেকে বের করতে পারবো। আর আদর্শ কার্ণ ইঞ্জিন, এখানে কার্ণ ইঞ্জিন নামে একটা জিনিস, এটাই সেম জিনিস। তো আদর্শ কার্ণ ইঞ্জিনের দক্ষতা 100% হয় বলা হয়, বাট এমনি কোনো ইঞ্জিনের দক্ষতা তুমি 100% পাবা না, কখনো এটা পসিবল না। কোনো কিছুর দক্ষতা 100% হয় না, কিন্তু আদর্শ যখন বলবে আদর্শ কার্ণ ইঞ্জিন, ওটা অবশ্যই 100% হবে, এটা বুঝতে হবে তোমাকে। তো এটা একটু মনে রাখো। এরপরে আমরা আসি এন্ট্রপিতে চলে যাই। এন্ট্রপি, ঠিক আছে। এন্ট্রপি জিনিসটা হলো বিশৃঙ্খলা। যদি আমি তোমাদের একটু শুধু সংজ্ঞাটা বলতেছি, এখন তার এত ইম্পর্টেন্ট নাই, মানে যেহেতু সংজ্ঞাটা অঙ্ক এগুলো আসবে না, শুধু আমি জিনিসটা বোঝানোর জন্য বলতেছি যে এন্ট্রপি হলো
যে এই যে আমরা অণুগুলো আছে, কোনো গ্যাসের মধ্যে অণু আছে, এই অণুগুলার বিশৃঙ্খলার পরিমাণ, মানে এগুলা যদি বেশি ধাক্কাধাক্কি করে তাহলে আমরা বলতে পারি এদের কি বিশৃঙ্খলাটা বেশি। আর এই অণুগুলো যদি কম ধাক্কাধাক্কি করে আমরা বলতে পারি বিশৃঙ্খলাটা কম। এটাকে আসলে আমরা এন্ট্রপি বুঝাই, বা এটাকে এন্ট্রপি বলে। ঠিক আছে, তো আসি এন্ট্রপি কীভাবে বের করতে হয়। দেখো, এন্ট্রপির সূত্র হলো ডিএস সমান ডিকিউ বাই টি। আচ্ছা, কখনো তুমি এন্ট্রপি বের করতে পারবে না, সবসময় এন্ট্রপির পরিবর্তনটা বের করতে পারবে। সেজন্য আমি ডিএস লিখতেছি। ঠিক আছে, কখনো এন্ট্রপি পরিমাপ করা যায় না, তার পরিবর্তনটা পরিমাপ করা যায়। তো এন্ট্রপি সমান হলো ডিকিউ বাই টি। তাহলে একটা জিনিস খেয়াল করো, এন্ট্রপি কিন্তু ডিকিউর উপর ডিপেন্ডেন্ট, এটা বলা যায়। এন্ট্রপি ডিকিউর উপর ডিপেন্ডেন্ট। তো ডিকিউ যদি থাকে তাহলে এন্ট্রপির পরিবর্তনটা হবে, আর ডিকিউ যদি না থাকে এন্ট্রপির পরিবর্তন হবে না। তো ডিকিউ মানে হলো তাপের আদান প্রদান, সে কি পরিমাণ তাপ গ্রহণ করতেছে, কি পরিমাণ তাপ বর্জন করতেছে। এবার একটু আসি আমি রুদ্ধতাপীয় প্রক্রিয়া, যেহেতু এগুলো আমি পড়াই ফেলছি। রুদ্ধতাপীয় প্রক্রিয়ার ক্ষেত্রে আমি প্রথমেই বলছিলাম ডিকিউর মানটা হয় 0, কারণ রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় তাপের কোনো আদান প্রদান হয় না, কেউ সে তাপ দেয়ও না কাউকে, আবার সে তাপ নেয়ও না কারো থেকে। তো সেজন্য এখানে ডিকিউর মানটা 0 হয়। তাহলে একটা জিনিস খেয়াল করো, ডিকিউর মান যদি 0 হয় রুদ্ধতাপীয় প্রক্রিয়া, তাহলে আমি বলতে পারি ডিএস এর মানটাও 0 হবে রুদ্ধতাপীয় প্রক্রিয়া। ঠিক আছে, ডিকিউর মান 0 হলে ডিএস এর মানও 0 হবে। সেজন্য বলা হয় রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় এন্ট্রপি স্থির থাকে। একটু মনে রাখবে এটা। রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় এন্ট্রপির পরিবর্তন হয় না, এটা একটা প্রশ্ন, মানে আনসার। আরেকটা হলো রুদ্ধতাপীয় প্রক্রিয়া এন্ট্রপি স্থির থাকে। দেখো, কোনো কিছু যদি পরিবর্তন না হয় তাহলে আমরা ওটা বলতে পারি এটা স্থির থাকে। ডিএস সমান 0 মানে তার কোনো পরিবর্তন হচ্ছে না, তাহলে অবশ্যই সেটা স্থির আছে। তো সেজন্য বলা হয় রুদ্ধতাপীয় প্রক্রিয়া এন্ট্রপি স্থির থাকে। এটা নিয়ে আসলে অনেক নৈর্ব্যক্তিক আসে যে রুদ্ধতাপীয় প্রক্রিয়া কি স্থির থাকে, এটা এন্ট্রপিটা স্থির থাকে। যেরকম সমষ্ট প্রক্রিয়ায় তাপমাত্রাটা স্থির থাকে, সেরকম রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় এন্ট্রপিটা স্থির থাকে। তো এটা মাঝে মধ্যে আসে বা প্রশ্ন লাগে। এবার আসো, যেহেতু আমি সূত্র নিয়ে কাজ করতেছি বা দরকার, আমি ওই যে ওই কী নাম জানি বলে 0°C বরফ, ওটা দিয়ে একটা জিনিস দেখাচ্ছি, এটাই শেষ মোটামুটি আমাদের। 0° পানি, হ্যাঁ লাগবে, আমি এটা দেখাচ্ছি, এটা পরে দেখাচ্ছি। লাগবে লাগবে। আচ্ছা, তো আমরা একটু এন্ট্রপিটা শিখে ফেলি, এন্ট্রপির সূত্রগুলো মনে রাখবো। তো বাকি সূত্র দিয়ে অঙ্ক ভার্সিটিতে আসে, মেডিকেল আসে না তেমন সূত্র অঙ্ক, এন্ট্রপির সূত্র অঙ্ক। আচ্ছা, তো প্রথমে আসি, এন্ট্রপি নির্ণয়ের দুইটা সূত্র আছে। একটা হলো ডিএস সমান ডিকিউ বাই টি, একটা অলরেডি লিখছি, আরেকটা আছে ডিএস সমান এমএস এলএন T2/T1। ঠিক আছে, এটা একটা আছে। এখন কখন কোন সূত্র দিবে এটা একটু খেয়াল করো। দেখো, তাপমাত্রা যদি একই থাকে তাহলে উপরের সূত্রটা দিবা, আর তাপমাত্রা যদি ভিন্ন থাকে তখন নিচের সূত্রটা দিবা, নর্মাল ব্যাপার। তাপমাত্রা যদি একই থাকে তাহলে উপরের সূত্রটা দিবা, আর তাপমাত্রা যদি ভিন্ন থাকে নিচের সূত্রটা দিবা। দেখা যাচ্ছে না? দেখা যাচ্ছে না? না, ঠিক আছে। আচ্ছা, ওয়াইফাই মনে ডিস্টার্ব করতেছে সেজন্য। আমার এখানে এমনি স্পষ্ট দেখা যাচ্ছে, দেখতেছি আর কি। আচ্ছা, যেটা বলতেছিলাম, যদি তাপমাত্রা সেম থাকে তাহলে উপরের সূত্রটা, আর তাপমাত্রা যদি ভিন্ন হয় তাহলে নিচের সূত্রটা। এখন তোমাদেরকে দুইটা, আমি প্রক্রিয়াগুলো আগেও জানো তোমরা, 0° বরফ থেকে 0° পানি হয়, 0° পানি থেকে 100° পানি, 100° পানি থেকে 100° বাষ্প। এই নিয়ম অনুসারে আমরা চলতে থাকি পানির যে পরিবর্তনটা। তো এখন এই প্রক্রিয়ার জন্য তোমাকে যদি বলে 0° বরফ থেকে 0° পানি, তোমাকে যদি বলে যে এন্ট্রপি বের করো, এন্ট্রপির পরিবর্তনটা বের করো, তাইলে তুমি যেটা করবা যে এখানে তাপমাত্রা চেঞ্জ হয়েছে নাকি হয় নাই দেখো। প্রথম প্রক্রিয়াটার মধ্যে এখানে কিন্তু এটাকে S1 দিই, এখানে কিন্তু তাপমাত্রা কোনো চেঞ্জ হয় নাই, 0° ছিল আগে, এখনও 0° আছে। তাইলে এখানে অবশ্যই এই সূত্রটা হবে, প্রথম সূত্রটা
তো আমি যদি DS1টা লিখি, এটার জন্য সূত্রটা দাঁড়াবে dq/t। টি এর মান হবে 273, কারণ হলো 0°C। তো 0°C মানে 273। আর ডিকিউর মান হবে mLF, মানে সে কি পরিমাণ তাপটা গ্রহণ করছে। আমরা জানি বরফ গলনের জন্য যে সূত্রটা দিই এটা হলো mLF, ঠিক আছে। বরফ গলনের সূক্ষ্ম তাপ হিসাবে দেওয়া হয় যে mLF। তো আচ্ছা, তো যদি প্রথম ক্ষেত্রে বলে যে 0° বরফ থেকে 0° পানি, তাইলে সেক্ষেত্রে যেহেতু তাপমাত্রাটা কোনো চেঞ্জ হচ্ছে না, সেজন্য আমরা উপরের সূত্রটা দিব আর ডিকিউর জায়গায় দিব mLF। তাহলে সূত্র দিলে আমার অঙ্কর উত্তরটা পেয়ে যাব। এখন এই সেকেন্ডটার জন্য আমি তোমাদেরকে বলি DS2 ক্ষেত্রে 0° পানি থেকে 100° পানি হচ্ছে। তো 0° পানি থেকে যদি 100° পানি হয়, তাহলে অবশ্যই তাপমাত্রাটা পরিবর্তন হয়েছে, 0° থেকে 100-তে গেছে। তাইলে আমি বলতে পারি T2-র মানটা হলো যাই 373 আর T1-এর মানটা হলো 273, কারণ T2 হলো পরের তাপমাত্রা, T1 হলো আগের তাপমাত্রা। তাহলে আমি অবশ্যই এই সূত্রটা দিব, যেহেতু তাপমাত্রা চেঞ্জ হয়েছে। তো সূত্রটা দাঁড়াবে MSLN 373/273, যেহেতু তাপমাত্রা চেঞ্জ হয়েছে দেখাই যাচ্ছে। তো দুইটার জন্য আমি দেখাই দিছি, এটা দিয়ে আশা করি বুঝছো যে পরেরটার জন্য কি হবে। পরেরটার ক্ষেত্রে dq/t হবে, কারণ হলো এখানেও তাপমাত্রা কোনো চেঞ্জ হয় নাই, 100° থেকে 100° রয়ে গেছে। তো এখানেও dq/t এই সূত্রটা দিবা। তো dqর জায়গায় mLv এই সূত্রটা দিলে তোমাদের অঙ্কটা হয়ে যাবে। তো এন্ট্রপির অঙ্ক আসলে কঠিন কিছু না, তুমি শুধু খেয়াল করবা যে তোমাদের এখানে কি তাপমাত্রার পরিবর্তন হচ্ছে নাকি হচ্ছে না। যদি হয় তাহলে এই সূত্রটা দিবা, আর যদি না হয় তাহলে dq/t নর্মাল যে সূত্র এটা দিবা, দিলে চলে আসবে, ডিরেক্ট চলে আসবে, এখানে কোনো উত্তরের কোনো সমস্যা নেই। আর হ্যাঁ, একটা জিনিস হলো এসের মানটা একটু খেয়াল রাখবা। মনে করো পানি যদি হয়, মনে করো এখানে ক্ষেত্রে পানি হলে এসের মানটা হলো 4200, আর যদি বরফ হয় তাহলে মান হলো 2100। একটু মনে রাখবা, যদি বরফ দিয়ে কোনো কাজ করতেছে, মনে করো বরফের ক্ষেত্রে হচ্ছে, সেক্ষেত্রে 2100 বসাইতে হবে এসের মান। আর যদি দেখতেছো না পানি নিয়ে কাজ হচ্ছে, তাহলে 4200 বসাইতে হবে। এছাড়া আর তেমন আসে না। আর অন্য কিছু যদি বলে তখন তোমাকে অবশ্যই তোমাকে এর মানটা বলে দিবে, আপেক্ষিক তাপ। কারণ আমরা শুধু পানি আর বরফের গুলাই মুখস্থ রাখি, বাকিগুলো আমাদের মুখস্থ করার দায়িত্ব না, বা ওগুলোও দেও না তেমন, বাট দিলে তোমাকে অবশ্যই আপেক্ষিক তাপটা দেওয়া থাকবে, ওটাই বসাবো, যেটাই দেওয়া থাকবে। তো এটাই হলো এন্ট্রপি মোটামুটি এই জিনিসটা, এখানে এত তেমন কিছু নেই। হ্যাঁ, এখন তোমাদেরকে আমি একটু বলি যে এখানে কোথায় কোথায় এন্ট্রপি পরিবর্তন হয়েছে, কোথায় কোথায় এন্ট্রপি পরিবর্তন হয় নাই এই লেখচিত্রের মধ্যে। আমি দ্রুত বলে দিচ্ছি, এ থেকে বিতে যখন যাচ্ছে তখন প্রক্রিয়াটা হচ্ছে সমষ্ণ। তো আমি বললাম সমষ্ণ প্রক্রিয়ায় তো অবশ্যই এন্ট্রপির পরিবর্তন হয়, কারণ ওখানে তো আর ডিকিউ জিরো হয় না। আমি প্রথমেই বলে দিছি রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় এন্ট্রপিটা শূন্য, বা এন্ট্রপির পরিবর্তনটা শূন্য। তাহলে এখানে যতগুলো রুদ্ধতাপীয় প্রক্রিয়া আছে, বিসি আর এডি, এই দুইটাতে কোনো এন্ট্রপির পরিবর্তন হবে না। আর বাকি যে দুইটা আছে সমষ্ণ প্রক্রিয়া, ওখানে অবশ্যই এন্ট্রপির পরিবর্তন হবে। তো দেখো তাপমাত্রার সাথে এন্ট্রপি কিন্তু একটু ভিন্নতা আছে। যখন আমি তাপমাত্রা নিয়ে কাজ করছি তখন সমষ্ণকে টার্গেট করছিলাম, এখন যখন এন্ট্রপি নিয়ে কাজ করতেছি তখন রুদ্ধতাপীয়কে টার্গেট করতেছি। তো এগুলো একটু ভালো করে প্রশ্ন পড়ে আনসার করবা, যেন ভুল না হয় যে এখানে কোনটা পরিবর্তন হচ্ছে কোনটা হচ্ছে না, এন্ট্রপি হচ্ছে নাকি হচ্ছে না, নাকি তাপমাত্রা হচ্ছে নাকি হচ্ছে না, এটা ঠিক আছে। আর বাকি আছে আমাদের লাস্ট টপিক, রেফ্রিজারেটর। তো রেফ্রিজারেটর হলো রেফ্রিজারেটরে আসলে কর্মদক্ষতা বলতে কিছু নেই, এখানে একটা সহগ আছে কে, এটাকে কে দিয়ে প্রকাশ করা হয়। এটাকে বলে কার্যকৃত সহগ, অথবা রেফ্রিজারেটরের কার্যকৃত সহগ। এটার উপর ডিপেন্ড করে রেফ্রিজারেটর কি ভালো না খারাপ, এটা ডিপেন্ড করে, বেশি হলে ভালো, কম হলে খারাপ, এটা আর কি, ঠিক আছে। এবার আসো রেফ্রিজারেটরের একটু মেকানিজমটা সামান্য দেখবো আমরা শেষ, এরপর আর তেমন কিছু নেই, যে কীভাবে কাজ করতেছে রেফ্রিজারেটর। আগে আমি একটু সূত্রগুলো লিখে দিয়ে দিই, এরপর এটা তোমরা লিখে ফেলো, এরপর আমি এটা দেখাই দিচ্ছি। এখানে তোমরা একটু জিনিসগুলো একটু লিখে রাখিও,
Q1 হলো যে অপসারিত তাপ। আচ্ছা দাঁড়াও, দেখা যাচ্ছে না মনে হয়। হ্যাঁ, Q1 হলো অপসারিত তাপ, Q1 হলো অপসারিত তাপ, আর W হলো সরবরাহকৃত কাজ। এটা রেফ্রিজারেটর। এখানে Q1 হলো অপসারিত তাপ, মানে ফ্রিজ বা রেফ্রিজারেটর কি পরিমাণ তাপ অপসারণ করতেছে, এটা হলো অপসারিত তাপ। আর W হলো সরবরাহকৃত কাজ বা কাজ, এটা মনে রাখতে পারো। W হলো কাজ, আর Q1 হলো যে অপসারিত তাপ। ঠিক আছে। আর Q2 যেটা আছে এটা হলো যে বর্জিত তাপ। আচ্ছা, এখানে বর্জিত তাপ বললে হবে না, এটা আসলে একটা কুণ্ডলী কর্তৃক বর্জিত তাপ, ওভাবে লিখলে আরও বেশি হয়। ঘনীভবন কুণ্ডলীতে বর্জিত তাপ, Q2 হলো ঘনীভবন কুণ্ডলীতে বর্জিত তাপ। তো আমি সবগুলোই বুঝাই দিচ্ছি, সমস্যা নেই কোনটা কী জিনিস। এই দুইটাই সূত্র, এখানে আর কোনো সূত্র নেই। তোমাকে বের করতে বলে এটা দিয়ে করবা। আচ্ছা, এটা হলো প্রকোষ্ঠ। দেখো এখানে আসলে কি হচ্ছে আমি একটু বলি, এখান দিয়ে আমার একটা রাস্তা আছে। এটা মোটামুটি ফ্রিজ বলতে পারো, মাঝখানেরটা হলো ফ্রিজ, আর বাকি এই দুটো হলো ফ্রিজের প্রকোষ্ঠ, এটা হলো পরিবেশ। এটা হলো ফ্রিজের প্রকোষ্ঠ, এটা হলো পরিবেশ। এটা হলো মনে করো ফ্রিজের যে কাজটা বা ফ্রিজ, এটা হলো মেইন ফ্রিজের যে যন্ত্রটা সেটা। ঠিক আছে। তা বাকি এখানে কি কাজ হচ্ছে একটু দেখো। এখানে এটা হলো কি একটা ঠান্ডা প্রকোষ্ঠ, ফ্রিজের যে প্রকোষ্ঠ থাকে যেখানে জিনিসপত্র রাখি, এটা হলো ঠান্ডা প্রকোষ্ঠ। এই ঠান্ডা প্রকোষ্ঠ থেকে Q1 পরিমাণ তাপ ফ্রিজের ক্ষেত্রে এখানে আসে, Q1 পরিমাণ তাপ এখানে আসে। দেখো নর্মালি হওয়ার কথা ছিল কি বেশি তাপমাত্রা থেকে কম তাপমাত্রার দিকে যাওয়া, মানে পরিবেশ থেকে এখানে যাওয়ার কথা ছিল। এমনি নর্মালি যদি চিন্তা করো, পরিবেশের তাপমাত্রাটা বেশি থাকে আর ফ্রিজের তাপমাত্রাটা কম থাকে, তাহলে নর্মালি যেটা হতো যে পরিবেশ থেকে ফ্রিজের মধ্যে তাপটা যাওয়ার কথা ছিল, বাট এখানে উল্টাটা হয়। কারণ অবশ্যই আমি জিনিসটাকে ঠান্ডা রাখতে হবে, তো ঠান্ডা রাখতে হলে আমি যদি পরিবেশ থেকে তাপ আরও নিয়ে ফেলি, ওটা আরও গরম হয়ে যাবে, সমস্যা। সেজন্য উল্টা প্রক্রিয়াটা হয় সবসময়, ফ্রিজ থেকে তাপটা বের হয়ে চলে যায়, যেটা হওয়া উচিত ছিল না, সেটা তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্রের ব্যতিক্রম হিসাবে চিন্তা করা হয়। তাহলে একটা জিনিস খেয়াল করো, এখানে Q1 পরিমাণ তাপ প্রকোষ্ঠ থেকে ফ্রিজের মধ্যে যাচ্ছে, Q1 পরিমাণ তাপ প্রকোষ্ঠ থেকে ফ্রিজের মধ্যে যাচ্ছে। তো ফ্রিজের এখানে যাওয়ার সময়, যন্ত্রের মধ্যে যাওয়ার সময় যখন যাচ্ছে, এখান দিয়ে একটা কম্প্রেশন নামের যন্ত্র থাকে। কম্প্রেশনটা কিছু কাজ করতেছে, মানে সংকুচিত হচ্ছে কম্প্রেসরটা সংকুচিত হলে কিছু পরিমাণ কাজ সে করছে। এই কিছু পরিমাণ কাজ এর মধ্যে প্রবেশ করছে, তাপ শক্তি হিসাবে প্রবেশ করছে। ও কাজই করছিল। আমাদের জুল প্রথম সূত্রে বলছে, জুল বলে দিছিল তুমি যে পরিমাণ কাজ করবে সেটা তাপে রূপান্তরিত হবে, অথবা যে পরিমাণ তাপ দিবা সেটা আবার কাজে রূপান্তরিত হবে। আচ্ছা, যেটা বলতেছিলাম যে রেফ্রিজারেটরে প্রকোষ্ঠ থেকে Q1 পরিমাণ তাপ আসে, আসার পর এখানে কম্প্রেসর কিছু পরিমাণ কাজ করে। তো এই কম্প্রেসর যে পরিমাণ কাজটা করছে সেটাও কিন্তু এখানে অ্যাড হয়ে যায়। দেখো আমি ডিরেকশনটা ওভাবেই দিছি, দুইটা জিনিস এখানে অ্যাড হচ্ছে, একটা Q1 এখানে অ্যাড হচ্ছে, আর একটা W যে কম্প্রেসর যে কাজটা করতেছে সেটা অ্যাড হচ্ছে। তো অ্যাড হওয়ার পর দুটোটা মিলে যে পরিমাণ তাপটা হয় সেটা এখানে বের হয়ে যায় পরিবেশে। দেখো মনে করো ওখান থেকে 50 জুল যাচ্ছে, 50 জুলই কিন্তু বের হচ্ছে না, আরও বেশি বের হচ্ছে, এখানে আরও কিছু 30 জুল কাজ হচ্ছে। ওই কাজ আর এই 50 জুল মিলে সেটা পরিবেশে বের হয়ে যাচ্ছে। তাহলে মোট যেটা বের হচ্ছে এটা হলো 80 জুল বের হচ্ছে। ঠিক আছে। তো মনে করো এখানে যদি পরিবেশে Q2 পরিমাণ যে বের হয়ে যায়, তো এটাকে আমরা বলি অপসারিত তাপ, তোমরা লিখছো। ঠিক আছে। সরি, অপসারিত তাপ না, অপসারিত তাপ কেন বলতেছি আমি এটাকে, এটা হলো যায় ঘনীভবন কুণ্ডলিতে বর্জিত তাপ। ঠিক আছে, ঘনীভবন কুণ্ডলিতে বর্জিত তাপ।
এটা আলাদা জিনিস, এটা বর্জিত তাপ। অপসারিত তাপ হলো এটা, প্রকোষ্ঠ কর্তৃক অপসারিত তাপ। এটা হলো ঘনীভবন কুণ্ডলীতে বর্জিত তাপ। তো এটাও দেয়া থাকবে তোমাদেরকে। তাহলে আমি একটা জিনিস লিখতে পারি, দেখো তো Q2 সমান W প্লাস Q1, এটা লেখা যায়। কারণ হলো এই যে Q2 যেটা বের হচ্ছে পরিবেশে, এটা কিন্তু Q1 আর W এই দুটোটা মিলেই কিন্তু বের হচ্ছে। তাহলে অবশ্যই এই দুইটার যোগফল Q2 সমান হবে। তো ওখান থেকে আসলে আমরা লিখতে পারি W সমান Q2 মাইনাস Q1, ঠিক আছে। তো ওই সূত্রটাই আমরা উপরে লিখছি, K সমান Q1 বাই W আর Q1 ডিভাইড বাই Q2 মাইনাস Q1। তো এটাই হলো রেফ্রিজারেটরের মূলনীতি, যে একটা ঠান্ডা প্রকোষ্ঠ থেকে তাপটা নিয়ে সেটা পরিবেশে বের করে দিচ্ছে, যেটা উল্টা কাজ করতেছে। এখন দেখো, যে কোনো কিছুর উল্টা করতে গেলে তোমাকে বাইরে থেকে শক্তি প্রদান করতে হবে। তো সেজন্য কম্প্রেসর কিন্তু একটা শক্তি প্রদান দিচ্ছে, কাজ সে করতেছে কম্প্রেসর। তো এটা আসলে সব কিছুই মেনে চলতেছে। ওই হিসাবে আমরা শেষ পর্যন্ত একটা ঠান্ডা, যেটা প্রকোষ্ঠ ঠান্ডা থাকার কথা সেটা ঠান্ডা থাকতেছে। কিন্তু এই প্রক্রিয়াটা না হলে কখনোই প্রকোষ্ঠটা ঠান্ডা থাকতো না। তো এটাই হলো যে আমাদের যেটা বলতেছি আমরা, যে রেফ্রিজারেটরের কার্যাবলী বা ক্রিয়া কৌশল। এটা থেকে অঙ্ক আসে, ভার্সিটিতে আসে, মেডিকেলে পাবা না তেমন এটার অঙ্ক।